তোমাদের টপিক করাবো সেটা হচ্ছে কি, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নেতৃবৃন্দ মানে উপস্থিত থেকেছে, সেই নেতৃবৃন্দদের হচ্ছে তাদের ছদ্মনাম এবং তাদের সম্পর্কে কিছু কথা রয়েছে, ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেইগুলোকে জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। তার আগে বলো, সাউন্ড সবার শোনা যাচ্ছে? সাউন্ড সবার কাছে শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে? ওকে, ঠিক আছে। তো আজকে দেখো কি ব্যাপারটা, যে কিছু স্বাধীনতা সংগ্রামের কিছু নেতৃবৃন্দ রয়েছে, তাদের কি পেন নেমস রয়েছে এবং তারা কি কি কাজগুলো করেছে, তাদের সম্পর্কে কিছু আমি জিনিসগুলোকে নিয়ে বলবো। ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কত ধরো রাজা রামমোহন রায় সম্বন্ধে এলো, কিন্তু রাজা রামমোহন রায় থেকে বললো যে কি কি জিনিস, রাজা রামমোহন রায়ের কি কি ব্যাপারগুলো রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে তোমাদের একটু জানা দরকার আছে, যে রাজা রামমোহন রায়ের এই ব্যাপারগুলো রয়েছে। ঠিক আছে? তাই এই ব্যাপারগুলো তুমি যখন জেনে নিলে, তখন এবার ব্যাপারটা হচ্ছে রাজা রামমোহন রায় রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তখন তুমি সেটাকে আনসার করতে পারবে। ঠিক আছে? দেখো, করলেই বুঝতে পারবে জিনিসটা। আমি যখন শুরু করছি, তাহলে শুরু করলেই মোটামুটি বুঝতে পারবে কি করতে চলেছি বা কি হতে চলেছে, মানে কি প্রেজেন্ট করতে চলেছি সেটা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট হচ্ছে কি নেতৃবৃন্দের নাম। নেতৃবৃন্দের নাম। প্রথম একটা নেতৃবৃন্দর নাম বলছি, যেটা হচ্ছে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়। এনার ব্যাপারটা হচ্ছে, ইনার কবে থেকে শুরু হয়েছিল? 1772 থেকে। এবং কবে শেষ হয়েছে? এনার অ্যাকচুয়ালি 1833-এ শেষ হয়েছে। ঠিক আছে? রাজা রামমোহন রায়কে তিনটে নামে ডাকা হতো। কি ডাকা হতো? ভারতের নবজাগরণের অগ্রদূত, এনার হচ্ছে এটা পেন নেমস বা খেতাবি নেম। কি বলা হতো? ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হতো, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হতো, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হতো, আর ভারতের পথিক, ভারতের পথিক, আর ভারতের ইরাসমাস, ভারতের ইরাসমাস, এত কিছু বলা হতো। ভারতের নবজাগরণের অগ্রদূত, ভারতের প্রথম আধুনিক মানুষ, ভারতের প্রতীক এবং ভারতের ইরাসমাস, এই এতগুলো নামে হচ্ছে রাজা রামমোহন রায়কে ডাকা হতো। এছাড়া রাজা রামমোহন রায়কে আর কি টাইটেল দেওয়া হয়েছে? রাজা রামমোহন রায়কে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, মুঘল সম্রাটের নাম হচ্ছে, মুঘল সম্রাট কি ছিল? দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর এনাকে কি টাইটেলটা দিয়েছিল? রাজা উপাধি দিয়েছিল। ঠিক আছে? রাজা উপাধি দিয়েছিল। ইনি কি কি কাজগুলো করেছিলেন? প্রথম হচ্ছে, ইনি একটা সংবাদপত্র প্রকাশ করেছিলেন। সেই সংবাদপত্রটা কি রয়েছে? 1815 সালে। সেই সংবাদপত্রটার নাম কি? সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী। সঙ্গে সঙ্গে তোমাদের এটাও জেনে রাখতে হবে 1815 সালে আর কি হয়েছিল। 1815 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ ওয়াটারলু। ব্যাটেল অফ ওয়াটারলু। এই ব্যাটেল অফ ওয়াটারলু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ান বোনাপার্টের মধ্যে। নেপোলিয়ান বোনাপার্ট আর রাতের মধ্যে হয়েছিল এটা। এছাড়া রাজা রামমোহন রায়ের আর কি কীর্তিকলাপ রয়েছে? 1817 সালে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে হেয়ার্ড স্কুল। এই হেয়ার স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে তিনি ডাফকে সহায়তা করেছিলেন। আলেকজান্ডার ডাফকে সহায়তা করেছিলেন 1817 সালে একটা হেয়ার স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে। তাহলে 1815 সালে কি হয়েছিল? সংবাদ কৌমুদী প্রকাশ হয়েছিল। এবং এইটার যেটা রয়েছে সেটা কি রয়েছে? 1815 সালে আর কি হয়েছিল? ব্যাটেল অফ ওয়াটারলু, যেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের সাথে হয়েছিল। আচ্ছা, তার সাথে কি হয়েছিল? 1829 আর 1830,
1829 সালে উনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। 1829 সালে উনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। আর 1830 সালে ওনার কি হয়েছিল, 1888 বলছি, আর 1830 সালে হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এইগুলো হয়ে গেল কি রাজা রামমোহন রায়ের কীর্তিকলাপ। ঠিক আছে। 1828 সালে সতীদাহ প্রথা প্রচলন করেছিলেন, 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা। তাহলে এনার সালটা কি 1772 সালের থেকে 1833 সাল। এবং সেই সময় যখন সতীদাহ প্রথাটা রদ করেছিলেন সেই সময় কে ছিল গভর্নর, কে ছিল বেন্টিং ছিল। কে ছিল? বেন্টিং ছিল। ঠিক আছে, এই হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, আচ্ছা রাজা রামমোহন রায়টা সম্বন্ধে ক্লিয়ার হলো সবার কাছে? রাজা রামমোহন রায়টা সম্বন্ধে ক্লিয়ার হলো? ঠিক আছে, ওকে ওকে। নেক্সট দেখো, এরপরে যে মানুষটার কথা বলছি, হেনরি হেনরি লুই ভিভিয়ান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এনার সালটা কবে? এনার সালটা হচ্ছে 1809 সাল থেকে এনার সালটা হচ্ছে 1831। একে কি বলা হতো? এর টাইটেলটা কি ছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর টাইটেলটা কি ছিল? মনে রেখে দাও, এটা খুব ইম্পর্টেন্ট। একে বলা হতো ঝড়ের পাখি। কি বলা হতো? ঝড়ের পাখি। হ্যাঁ, ঝড়ের পাখি। ইনি একটা কি করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন। কি প্রকাশ করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন। এই একাডেমিক অ্যাসোসিয়েশনটা কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1828 সালে। ঠিক আছে। 1828 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথাটাও হয়েছিল। তার সঙ্গে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশনের যে প্রবক্তা, একাডেমিক অ্যাসোসিয়েশন যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তো এনার সালটা কবে থেকে হয়েছে? 1809 সাল থেকে 1831 সাল। আর এরা যে টাইটেলটা যেটা ছিল, এই যে টাইটেলটা যেটা ছিল, একে বলা হতো ঝড়ের পাখি। ঠিক আছে, কি বলা হতো? ঝড়ের পাখি। আচ্ছা, এরপর একটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বলছি, নানা ফড়নবিশ। নামটা কি? নানা ফড়নবিশ। নানা ফড়নবিশটা কবে? 1742। 1742 সাল থেকে 1800। এই নানা ফড়নবিশকে একটা টাইটেল ছিল, টাইটেলটার নাম কি? ভারতের ম্যাকিয়াভেলি। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশ। খুব ইম্পর্টেন্ট এটা একটা ব্যাপার। ইনি পেশোয়া প্রশাসনের হচ্ছে মারাঠাদের মধ্যে ছিলেন। এনার একটা জন্মকালীন নাম ছিল, নানা ফড়নবিশের একটা জন্মকালীন নাম ছিল। কি জন্মকালীন নামটা ছিল? জনার্দন ভানু। জনার্দন ভানু, এর জন্মকালীন যে নামটা ছিল জনার্দন ভানু। আর একে কি বলা হতো? ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। হ্যাঁ, আর ছত্রপতি সাহু তাকে ফড়নবিশ খেতাবি দেয়। তাহলে এই ফড়নবিশটা কে খেতাবি দিয়েছিল? সাহু। সাহুর তরফ থেকে এনার যে খেতাবিটা ছিল ফড়নবিশ। ঠিক আছে, হলো। তাহলে নানা ফড়নবিশ কি হলো? 1742 সাল থেকে 1800 সাল অবধি এই নানা ফড়নবিশকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলে দিলাম, যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। এবং এই ভারতের যে ম্যাকিয়াভেলি বলা হয়, এর যে টাইটেলটা ছিল, মানে ছোটবেলার নাম কি ছিল? ছোটবেলার নাম ছিল জনার্দন ভানু। আর এই যে ফড়নবিশ দেখতে পাচ্ছ, এই যে ফড়নবিশ কথাটা রয়েছে, এইটা কে দিয়েছিল? এটার নাম দিয়েছিল হচ্ছে সাহু। সাহু দিয়েছিল, কে? ফড়নবিশ টাইটেলটা দিয়েছিল। ঠিক আছে, সাহুকে কি টাইটেলটা দিয়েছিল? ফড়নবিশ। ঠিক আছে, সবার কাছে বুঝতে পারছো তো? ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে?
ক্লিয়ার হচ্ছে? শুভজিৎ রায় শিউলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, শুভজিৎ রায়, তারপর হচ্ছে অমিত চন্দ্র সরকার, অমিত চন্দ্র সরকার ক্লিয়ার হচ্ছে সবার কাছে, তোমার কাছে? ওকে। তারপরেরটা খুব ইম্পর্টেন্ট, দেখো টিপু সুলতান, অনেক কিছু বলার আছে সম্বন্ধে। টিপু সুলতান, টিপু সুলতান, টিপু সুলতান যেটা আছে, তো টিপু সুলতান সম্বন্ধে দেখো কি বলা হয়। টিপু সুলতান, টিপু সুলতান হচ্ছে তোমার বাবু 1751 সাল থেকে হয়েছে। 1751 সাল থেকে 1799, এইটুকু সাল হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান সম্বন্ধে অনেক কিছু বলার আছে। একে বলা হতো মহীশূরের, দেখো টিপু সুলতানকে আগে টাইটেলটা দেখো, একে বলা হতো মহীশূরের, মহীশূরের শার্দুল, মহীশূরের শার্দুল, বা আর একটা কথা বলা হয় মহীশূরের বাঘ, মহীশূরের বাঘ। ঠিক আছে, মহীশূরের শার্দুল বা মহীশূরের হচ্ছে বাঘ। টিপু সুলতান সম্বন্ধে কতগুলো জিনিস আমি বলে দিই। প্রথম কথা, আমাদের যে দ্বৈত শাসন ব্যবস্থাটা হয়েছিল সবাই তোমরা জানো, অনেকবার পড়িয়েছি, 1765 সাল। এখানে কি হয়েছিল? ডুয়েল গভর্নমেন্ট হয়েছিল। বাংলা, বিহার, উড়িষ্যার উপর কি হয়েছিল? দেওয়ানি লাভ হয়েছিল। এবং এই যে দেওয়ানি লাভটা হয়েছিল সেই সময় কে ছিল? সেই সময় ছিল কিন্তু ক্লাইভ। আচ্ছা, এবারে কথা হচ্ছে 1766 থেকে 1769, এই যে সালটা 1766 থেকে 1769, এইটা কি হয়েছিল? ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার। ঠিক আছে, 1766 থেকে 1769, এই যে সালটা রয়েছে এই সালটাকে কি বলা হতো? অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মাইসোর। তো ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারটা যেটা রয়েছে এখানে, এই ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারটা কাদের মধ্যে হয়েছিল? দুজনের মধ্যে হয়েছিল। একটা ছিল কি? হায়দার আলী। ঠিক আছে, একটা কে ছিল? হায়দার আলী ছিল। একটা ছিল হায়দার আলী ছিল, আর ইংরেজদের মধ্যে হয়েছিল ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার। ঠিক আছে, তারপরে 1766 থেকে 1769, এরপরে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। এবার এবারে দেখো সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, এটা কবে হয়েছিল? 1780 থেকে 1784। এটাও কাদের মধ্যে হয়েছিল? এখানেও হায়দার আলীর মধ্যে হয়েছিল। তবে এখানে একটা ব্যাপার আছে, 1781 সালে হায়দার আলী কিন্তু মৃত্যু হয়। সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারটাও কিন্তু হায়দার আলী ছিল, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারটা কিন্তু হায়দার আলী ছিল। তাহলে হায়দার আলীর সাথে কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলীর সাথে কিদের মধ্যে হয়েছিল? ইংরেজদের মধ্যে হয়েছিল। এখন কথা হচ্ছে এই যে 1781 সালে তখন কি হয়েছিল না, হায়দার আলীর হচ্ছে মৃত্যু হয়েছিল। ঠিক আছে, হায়দার আলীর হচ্ছে মৃত্যু হয়েছিল। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি যে এরপরে তোমার 1792 সালে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, 1784 সালে একটা সন্ধি হয়েছিল। সেই সন্ধিটার নাম কি? সেই সন্ধিটার নাম হচ্ছে মাদ্রাজের সন্ধি। পরে এগুলো সবাই নোট ডাউন করে নেবে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো দিচ্ছি, পরীক্ষা এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। মাদ্রাজের সন্ধি, মাদ্রাজের সন্ধিটা কি হয়েছিল দেখো, আমি কি বললাম 1780 থেকে 84, তো তার মানে 1781 সালে যদি হায়দার আলীর মৃত্যু হয়, তাহলে এরপরে কে ধরবে? মহীশূরের শার্দুল বা মহীশূরের বাঘ। তাহলে মহীশূরের শার্দুল বা মহীশূরের বাঘটাকে টিপু সুলতান। তাহলে 1784 সালে যে মাদ্রাজের সন্ধি হয়েছিল সেইটা কাদের মধ্যে হয়েছিল? সেটাকে বলতে পারবে যে টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে। টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে মাদ্রাজের সন্ধি হয়েছিল। এখন মাদ্রাজের সন্ধির পরে এই টিপু সুলতানের সাথে আরো কতগুলো সন্ধি হয়েছিল, আরো কতগুলো সন্ধির মধ্যে একটা সন্ধি তোমাকে বলছি 1792 সালে, খুব ইম্পর্টেন্ট এই সালটা।
1792 সালে যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি এইখানে একদম টিপু সুলতানের রাজত্ব, মানে টিপু সুলতানের রাজধানীটা কিন্তু ছিল শ্রীরঙ্গপত্তম। সেই শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792 সালে। এইখানে কিন্তু টিপু সুলতানের ভিতটা অনেকটা নড়ে যায়, কারণ 1792 সালে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সেখানে টিপু সুলতানকে অর্ধেকটাই কিন্তু ইংরেজদেরকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, সেই সময় অর্ধেকটা ইংরেজদেরকে ছেড়ে দিতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 1792 সালে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সেই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল? এবং তারপরে আর একটা বলছে, তাহলে 1792 সালে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সেই সময় গভর্নর জেনারেলটা কে ছিল? মনে রেখে দাও, সেই সময় গভর্নর জেনারেলটা ছিল লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, যাকে আমরা কি জানি? ফাদার অফ সিভিল সার্ভিস হিসাবে জানি। যাকে আমরা কি জানি? ফাদার অফ সিভিল সার্ভিস হিসাবে জানি। সবাই জানে ফাদার অফ সিভিল সার্ভিস, কিন্তু আমি আরো কিছু ইনফরমেশন লর্ড কর্নওয়ালিস সম্বন্ধে তোমাদের দিয়ে রাখছি। দেখো, এটাও সবাই জানে 1793-তে লর্ড কর্নওয়ালিস একটা কাজ করেছিল, সেই কাজটার নাম কি? পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট। আচ্ছা, সবার কাছে কিন্তু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে গাইস, একটু বলো তো জিনিসগুলো সব কার কাছে ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, ওকে। দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। 1793-তে যেটা হয়েছিল সেটা পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছিল। ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্টটা মানে কি? চিরস্থায়ী বন্দোবস্ত। 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, এরকম করে চিরস্থায়ী বন্দোবস্ত। আর একটা কথা বলে দিই, লর্ড কর্নওয়ালিস সম্বন্ধে আর একটা কথা বলে দিই। ইনি একটা আইন বার করেছিলেন, সেই আইনটা মাঝে মাঝে WBCS একবার আমাকে দিয়েছিল। সেই আইনটার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। কি বলা হয়েছিল? সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন সম্বন্ধে কি বলা হয়েছিল? ধরো তোমার একটা জমি করছো, জমিটা করেছো ভাই, জমিতে তো ট্যাক্স আমাকে দিতেই হবে। তুমি জমির মালিক, ইংরেজরা সেই জমির উপর অথরিটি বসাচ্ছে, তুমি তোমার জমি মালিক হিসাবে তোমাকে ট্যাক্স দিতে হবে। আমি তোমাকে ট্যাক্সের একটা ডেট রাখলাম, ট্যাক্সের ডেট কি রাখলাম? 21শে এপ্রিল। 21 এপ্রিলের মধ্যে তোমাকে ট্যাক্সটা কখন জমা দিতে হবে? সূর্য অস্ত যাওয়ার আগে। যদি তুমি 21 এপ্রিল সূর্য অস্ত যাওয়ার আগে ট্যাক্স না জমা দাও, ওই জিনিসটা কিন্তু, ওই জমিটা আমাদের হয়ে যাবে। এইটা লর্ড কর্নওয়ালিস যেটা 1793-তে বার করেছিল, সূর্যাস্ত আইন। ঠিক আছে, সূর্যাস্ত আইনটা কাদের উপর প্রযোজ্য ছিল? আমাদের জমিদারদের উপর প্রযোজ্য ছিল। তাহলে 1792-তে যখন শ্রীরঙ্গপত্তমের সন্ধিটা হয়, শ্রীরঙ্গপত্তমের সন্ধির সময় কে গভর্নর জেনারেল ছিল? লর্ড কর্নওয়ালিস। এবং এখানেই টিপু সুলতানের এন্ডিং ব্যাপারটা নয়। টিপু সুলতানের এন্ডিং ব্যাপার কবে হয়? 1799 সালে। কি হয় এখানে? ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারটা হয়েছিল। এই ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারটার সময় কে ছিল তাহলে গভর্নর জেনারেল? লর্ড ওয়েলেসলি ছিল। লর্ড ওয়েলেসলি ছিল। এখন কথা হচ্ছে কি, এইটাই কি হয়? টিপু সুলতানের হার হয়, টিপু সুলতান এখানে কিন্তু মারা যায়। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার 1799-এ কিন্তু টিপু সুলতান হচ্ছে মারা যায়। ঠিক আছে, তো একটা কথা হচ্ছে কি, তিনি আর একটা কি হয়েছে, তাহলে এইটা হয়ে গেল টিপু সুলতান সম্বন্ধে ঘটনা। ঠিক আছে, একদম 1751 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু ইনি ব্যাপারটা এটা করেনি, এরা হচ্ছে 1799। আচ্ছা, আর একটা কথা, এই হায়দার আলী সম্বন্ধে, হায়দার আলী সম্বন্ধে একটা জিনিস আমি একটুখানি ইনফরমেশনটা দিয়ে রাখি। হায়দার আলী কি ছিল? একটা কথা হচ্ছে, দিন্দি গৌড় বলে একটা জায়গা ছিল। দিন্দি গৌড়, দিন্দি গৌড় বলে একটা জায়গা ছিল। এই দিন্দি গৌড়ের কি ছিল? ইনি ফৌজদার হিসাবে নিযুক্ত হয়েছিল। দিন্দি গৌড় বলে একটা জায়গা ছিল, সেখানে কিন্তু ফৌজদার হিসাবে নিযুক্ত হয়েছিল। ঠিক আছে, তারপরে ওখানটা যখন একটা শাসক মহীশূরের, অ্যাকচুয়ালি কি ছিল দেখো, মহীশূরের মধ্যে সেনা ছিল। হায়দার আলী কিন্তু প্রথমে মহীশূরের সুলতান ছিল না, এটা ভুল কথা বলা। মহীশূরের কিন্তু সুলতান হায়দার আলী প্রথম কথা ছিল না। ও মহীশূরের মধ্যে একটা জায়গা রয়েছে দিন্দিগৌড়, সেই দিন্দিগৌড়ের ফৌজদার হিসেবে নিযুক্ত ছিল।
এখন মহীশূরের একটা রাজা রয়েছে, রাজার নামটা কি ছিল? নঞ্জরাজ। কি নাম ছিল? নঞ্জরাজ। এই নঞ্জরাজ যখন মারা যায় তখন এই হায়দার আলী কি হয়, সেইখানে তখন রাজা হিসেবে ঘোষণা হয়। ঠিক আছে, তাহলে হায়দার আলীর চ্যাপ্টারটা কবে থেকে শুরু হচ্ছে? 1766 থেকে 1769, যখন ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারটা হয়। ঠিক আছে, যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো কি ইউজফুল মনে হলো? শুভজিৎ কিছু বলবে? বলো কোশ্চেন। ওই 1799 ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার। হুম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার আছে, এটা একটা ব্যাপার আছে যে টিপু সুলতানের হচ্ছে সমাধি। দেখো টিপু সুলতানের যে সমাধিটা হচ্ছে ওটা বিভিন্ন জায়গায় রয়েছে, তোমাদেরকে একদম বলেই দিই। ঠিক আছে, যখন ইনফরমেশনটা কোশ্চেনটা ভালোই করেছো। ঠিক আছে, তো আমি যেটা লিখছি দেখো, টম অফ টিপু সুলতান। দাঁড়াও। এক সেকেন্ড। আচ্ছা, ওটা একটু পরে আমি বলছি তোমাদের। আচ্ছা শোনো, এরা শোনো, টম অফ টিপু সুলতানটা শুনে রাখো। টম অফ টিপু সুলতানটাও কিন্তু শ্রীরঙ্গপত্তমেই রয়েছে। টম অফ টিপু সুলতান এটাও কিন্তু শ্রীরঙ্গপত্তমেই রয়েছে, সরি। আচ্ছা চলো তাহলে এবার নেক্সট। আচ্ছা, এবারে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার কি রয়েছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। আচ্ছা দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জিটা কি রয়েছে শোনো, এর সুরেন্দ্রনাথ ব্যানার্জির সালটা দেখো। সুরেন্দ্রনাথ ব্যানার্জির সালটা হচ্ছে 1848 সাল থেকে শুরু হচ্ছে। 1848 সাল থেকে কবে লাস্টিং করছে? 1925 অব্দি লাস্টিং করছে। 1925 অব্দি। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে শোনো, খুব একটা ইম্পর্টেন্ট একটা, খুব ইম্পর্টেন্ট একটা টাইটেল বলা হতো। একে বলা হতো রাষ্ট্রগুরু বলা হতো। রাষ্ট্রগুরু।
বা কি বলা হতো বাংলার মুকুটহীন রাজা, বাংলার মুকুটহীন রাজা, বা কি বলা হতো দেশ নায়ক, আর আরেকটা কথা বলা হতো ভারতের ম্যাথসিন, ভারতের ম্যাথসিন। কি বলা হতো একে রাষ্ট্রগুরু, বাংলার মুকুটহীন রাজা, দেশ নায়ক, আর একটা হচ্ছে ভারতের ম্যাথসিন। যেটা আসে এইটা আসে খুব ইম্পর্টেন্ট, এইটা অনেকবার পরীক্ষা দেয়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা ফেমাস উক্তি আছে, ঠিক আছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা ফেমাস উক্তি আছে, সেই উক্তিটা তোমাদের আগে বলার আগে তার আগে বলে দিই যে কি কি জিনিস ইনি করেছিলেন, সেই জিনিসটাকে আমি একটুখানি বলে দিই। দেখো, ফার্স্ট হচ্ছে ইনি যেটা করেছিলেন সেটা হচ্ছে 1876 ইনি কি করেছিলেন না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করে তুলেছিলেন। 1876 ইনি যেটা ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে গড়ে তুলেছিলেন, ঠিক আছে? এবং একটা কথা হচ্ছে এই 1876-এ একটা উনি সংবাদপত্র লিখেছিলেন, মানে 1876-এ নয়, 1878-এ উনি একটা সংবাদপত্র লিখেছিলেন। সেই সংবাদপত্রটার নাম কি? সংবাদপত্রটার নাম হচ্ছে দ্য বেঙ্গলি, দ্য বেঙ্গল, দ্য বেঙ্গল। ঠিক আছে, তাহলে কি হলো না 1876-এ ইনি কি করেছিলেন না 1876-এ একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন। সেই অ্যাসোসিয়েশনটার নামটা কি না সেই অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবং ব্যাপারটা হচ্ছে কি 1878-এ একটা উনি সংবাদপত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে কি দ্য বেঙ্গল। আচ্ছা, এখানে আর একটা জিনিস জেনে রেখে দাও, সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা কিন্তু উক্তি আছে, এই উক্তিটা কিন্তু অনেক সময় কিন্তু দেখায়। সেই কি উক্তিটা রয়েছে? উই শ্যাল সেটেল all the unsettled fact, sorry, we shall settle all the unsettled fact। এই ফেমাস উক্তিটা কিন্তু একবার আমাকে পরীক্ষায় দিয়েছিল, সেই জন্য তোমাদেরকে বললাম যে সুরেন্দ্রনাথ ব্যানার্জির কিন্তু একটা ফেমাস উক্তি রয়েছে, সেটা কি রয়েছে? উই শ্যাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 1876 আর 1878 এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 1878-এ একটা জিনিস করেছিল। 1878-এ কি বলতে পারবে? বলো দেখিনি কি হয়েছিল 1878-এ? শুনে রাখো, 1878-এ যেটা হয়েছিল, 1878-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কে করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মনে রাখবে। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কে পাস করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা পাস করেছিল হচ্ছে লর্ড লিটন, ঠিক আছে? 1878 সালে একটা মানে ভাষা সংক্রান্ত নিয়ন্ত্রণ আইন, খুব ইম্পর্টেন্ট, এটা একবার কোশ্চেনে আসে কিন্তু। 1878-এর সালটা তোমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে।
যে 1878-এ কি হয়েছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কে করেছিল, লর্ড লিটন। আর 1878-এ একটা কি হয়েছিল, সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। সেই সংবাদপত্র প্রকাশিতার নাম কি, বেঙ্গলি। শোনো, এর সাথে আর একটা জিনিসও করে রেখে দাও, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন মনে রেখে দাও। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা এটাও কিন্তু 1876। ঠিক আছে, দুটো প্রশ্ন কভার হয়ে গেল। একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট খুব আসে পরীক্ষায়, খুব আসে, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে করেছিল, 1878-এ, সেটা কে করেছিল, লর্ড লিটন। আর একটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা হচ্ছে 1876। আর 1876-এ তাহলে কি বললাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিল। এবং 1878-এ কি হয়েছিল, 1878-এ তোমার কি হয়েছিল, দ্য বেঙ্গলি নামক একটা সংবাদপত্র প্রকাশ হয়েছিল। ঠিক আছে, দ্য বেঙ্গলি নামক একটা সংবাদপত্র প্রকাশ হয়েছে। এটা কে ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর একটা কি বললাম, উই শাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট, এবং একে বলা হতো ভারতের মুকুটহীন রাজা। বলো, ঠিক আছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, চল নেক্সট করা যাক। আচ্ছা, এবারে কি হচ্ছে, শোনো, বাংলার মুকুটহীন রাজা বললাম তো, এবারে তুমি এই লোকটাকে চেনো, অশ্বিনী কুমার দত্ত। কি বললাম, অশ্বিনী কুমার দত্ত। এই অশ্বিনী কুমার দত্তের সালটা কি, 1856 থেকে 1923। অশ্বিনী কুমার দত্ত মনে রেখে দাও। কথা হচ্ছে কি, আমি কি বললাম, বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, হ্যাঁ। আর একটা কি বললাম, শোনো, বরিশালের মুকুটহীন রাজা, যদি কি বলা হয়, বরিশালের মুকুটহীন রাজা, তাহলে সেটা কাকে বলা হয়, অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, বরিশালের মুকুটহীন রাজা মহীশূর। আচ্ছা, আমি একটুখানি সবার একটু অ্যাটেনশনটা একটু ব্রেক করতে চাই। বলো তো, আমি যেগুলো পড়ালাম, ঝড়ের পাখি কাকে বলা হয়? ভেরি গুড, যে হেনরি রুই ভিভিয়ান ডিজিওকে বলা হয়। আচ্ছা, বাংলার নবজাগরণ অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। হ্যাঁ। আচ্ছা, সংবাদ কৌমুদী কবে প্রকাশিত হয়েছিল? সংবাদ কৌমুদী কবে প্রকাশিত হয়েছিল? মনে রাখতে হবে, 1815। ইয়াস, ভেরি। আচ্ছা, 1815 সালে আর কি হয়েছিল? 1815 সালে আর কি হয়েছিল? ব্যাটেল অফ ওয়াটারলু হয়েছিল। ব্যাটেল অফ ওয়াটারলু হয়েছে। ইয়াস, ব্যাটেল অফ ওয়াটারলু হয়েছিল। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, বলো তো, এক্ষুনি বললাম ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে? 1878। ভেরি গুড, 1878 হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, এইভাবে আমরা যেটা আলোচনা করবো এইভাবে নিজেকে ধরতে ধরতেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, বলো তো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল? বলো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল? ভেরি গুড, 1792 সালে হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। আচ্ছা, যখন শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়, সেই সময় বাংলা তখন গভর্নর জেনারেল কে ছিল? ভেরি গুড, লর্ড কর্নওয়ালিস ছিল গভর্নর। ঠিক আছে, তাহলে অ্যাটেনশন এইভাবে দাও, দেখবে ক্লাসটা সবটাই মোটামুটি তোমাদের কাছে কভার হয়ে যাচ্ছে। আমি পুরো টপিকটাই কভার করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো একটা কথা হচ্ছে, বরিশালের মুকুটহীন রাজা তাকে বলা হতো। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এনার একটা প্রতিষ্ঠা আছে। কি প্রতিষ্ঠা আছে? 1889 সালে। 1889 সালে কি প্রতিষ্ঠা, কি করেছিলেন উনি? ব্রজমোহন কলেজ। কলেজটার নাম কি? ব্রজমোহন কলেজ। ব্রজমোহন কলেজটা কে প্রতিষ্ঠা করেছিলেন? হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, ওকে। তাহলে ব্রজমোহন কলেজটা যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত রয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। আর 1887 সালে যাই হোক, তাহলে মোটা কথা এইটাকে মাথায় রাখতে হবে যে ব্রজমোহন কলেজটা প্রকাশিত করেছিল হচ্ছে কে না, যে অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এটাকে মাথায় রাখতে হবে যে এই অশ্বিনী কুমার দত্ত, একটু মিউট করো, মিউট করো, মিউট করো। এবারে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই অশ্বিনী কুমার দত্তের একটা ফেমাস রাইটিং রয়েছে, সেই ফেমাস রাইটিংটাকেও কিন্তু আসে। ঠিক আছে। আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত আর একটা মনে রাখবে যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের বলছি, অনেকবার পরীক্ষা আসে। ইনি একটা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমিতিটার নাম কি, স্বদেশ বান্ধব সমিতি। কি বললাম, স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতিটা কবে প্রতিষ্ঠা করেছিলেন না বাবু, 6 আগস্ট, 6 আগস্ট 1905 সালে। আফটার দ্য পার্টিশন অফ দ্য, আফটার দ্য পার্টিশন অফ দ্য। এবার কথা হচ্ছে কি, ইনি একটা ইনি একটা মানে উইকলি পেপারও করতেন, সেটা হচ্ছে কি বরিশাল হিতৈষী। বরিশাল হিতৈষী বলতে বলে একটা উনি প্রকাশ এও করতেন। ঠিক আছে, বরিশাল হিতৈষী বলে একটা তিনি কি করতেন, উইকলি পেপার একটা উইকলি পেপার একটা তিনি বার করতেন। একটা প্রত্যেক সপ্তাহে একটা পেপার বার করতো, সেইটার নাম হচ্ছে বরিশাল হিতৈষী। সেই বরিশাল হিতৈষীটা কে লিখেছিল, অশ্বিনী কুমার দত্ত। তাহলে এইটা তাহলে কি বললাম, স্বদেশ বান্ধব সমিতি, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে, স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। কবে না 6 আগস্ট হচ্ছে 1905। সঙ্গে সঙ্গে বলে দাও, 1905 সালে যেটা হয়েছিল সেই সময় আমাদের গভর্নর কে ছিল, গভর্নর জেনারেল কে ছিল, কেউ জানো? 1905 সালে যেটা হয়েছিল সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিল? ইয়েস, লর্ড কার্জন ছিল হচ্ছে আমাদের গভর্নর জেনারেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে লর্ড কার্জন ছিল সেই সময় আমাদের গভর্নর জেনারেল। 1905 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে পার্টিশন যেটা হয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে 1905 সালের যেটা মানে আমি পার্টিশনটার কথা বললাম, এই পার্টিশনটা অ্যাকচুয়ালি কবে থেকে কার্যকরী হয়েছিল, কবে থেকে কার্যকরী হয়েছিল, এই ডেটটাকেও একটু মাথায় রাখতে হবে। মনে রাখবে 1905 সালে 16ই অক্টোবর থেকে এটা কার্যকরী হয়েছিল। 16ই অক্টোবর থেকে এটা কার্যকরী, 16ই অক্টোবর থেকে যখন কার্যকরী হয়েছিল, সেই সময়টা কি করা হয়েছিল, সেই সময়টা রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল, অরন্ধন উৎসবটা পালন করা হয়েছিল। সেইটা কবে না এই 6 আগস্ট 1905 সালে, 1905 সালের কথাই বলছি। ঠিক আছে। 16ই অক্টোবর থেকে যখন এটা বলেছিল কার্যকরী হবে, সেই বছরই কিন্তু এইটা দিনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল, অরন্ধন উৎসব পালন করা হয়েছিল, এগুলোকে করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে লালা লাজপত রায়। কি বললাম, লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায়। লালা লাজপত রায়টা কবে হচ্ছে, 1865 থেকে 1928। লালা লাজপত রায়, একে কি বলা হতো, অনেক কিছু বলা হতো। লালা লাজপত রায়কে আমরা এটাকে বলা হতো লাল বাল পাল। ঠিক আছে, লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় কে ছিল, লাল পাল পাল, আর একটা ছিল অরবিন্দ ঘোষ। মনে রেখে দাও, এরা এই যে লালা লাজপত রায়, লাল পাল পাল মানে কি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল আর অরবিন্দ ঘোষ। এরা অ্যাকচুয়ালি কি হয়েছিল, দুটো যে আমাদের সম্প্রদায় ছিল কংগ্রেসের, মানে দুটো যে ক্যাটাগরিতে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে তোমার চরমপন্থী, একটা হচ্ছে তোমার চরমপন্থী, আর একটা হচ্ছে তোমার নরমপন্থী। ইয়াস, এই যে চরমপন্থী যেটা ছিল, এই চরমপন্থীদের মধ্যে ছিল এই এরা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র প্লাস প্লাস হচ্ছে অরবিন্দ ঘোষ। ঠিক আছে। ঠিক আছে। তো এখান থেকে আর একটা কোশ্চেন আছে, এখান থেকে আর একটা কোশ্চেন আছে, কোন মানে ব্যাপারটা হচ্ছে কবে কোন ইয়ার থেকে এই চরমপন্থী আর নরমপন্থীরা ডিভাইড হয়ে যায়, তো বলতে পারবে?
কোন ইয়ার থেকে এই চরমপন্থী আর নরমপন্থীরা ডিভাইড হয়ে যায়? মনে রেখে দাও, এটা হচ্ছে 1906 সাল থেকে। ঠিক আছে, এটাকে এটাকে কবে থেকে হচ্ছে ডিভাইড হয়ে যায়, এটাকে মনে রেখে দেবে 1906 সাল থেকে। কিন্তু এটা কারেক্ট আনসারটা হচ্ছে 1907 সাল থেকে। 1907 সাল থেকে 1907 সাল থেকে তখন কি হয়ে যায়, এটা দুটো পার্টসে হচ্ছে ডিভাইড হয়ে যায়। দুটো পার্টসে কি কি ডিভাইড হয়ে যায়, একটা হচ্ছে তোমার হচ্ছে চরমপন্থী, মানে হচ্ছে এক্সট্রিমিস্ট রয়েছে, যেমন তার মধ্যে তোমার লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল রয়েছে, অরবিন্দ ঘোষ রয়েছে। আর একটা হচ্ছে তোমার কি বললাম যে এটা রয়েছে নরমপন্থী রয়েছে। এই যে নরমপন্থী যেটা রয়েছে, নরমপন্থীদের মধ্যে অনেকে ছিল। নরমপন্থীদের মধ্যে তোমার গোপাল কৃষ্ণ গোখেল ছিল, তারপর দাদাভাই নৌরোজি ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা যেটা বললাম সেটাও কিন্তু নরমপন্থীদের মধ্যে ছিল। দেখ, এখন একটা কথা হচ্ছে কি, এই লালা লাজপত রায়কে লাল বাল পাল বা পাঞ্জাব কেস আর কি বলা হতো, লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরীও বলা হতো। অনেকেই জানো এটা, পাঞ্জাব কেশরীও বলা হতো। ঠিক আছে, প্লাস কি এটাকে আর একটা কি বলা হতো, শেরি পাঞ্জাব বলা হতো। শেরি পাঞ্জাব কি বলা হতো, শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব বলা হতো। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে লালা লাজপত রায়ের কিছু 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 জিনিস আছে, আমি তোমাদেরকে বলে দিই। একটা আর্য সমাজ একটা প্রতিষ্ঠা হয়েছিল, জানো তো, আর্য সমাজ। এই আর্য সমাজটা কে প্রতিষ্ঠা করেছিল, কেউ জানো? আর্য সমাজটা কে প্রতিষ্ঠা করেছিল? হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন এই আর্য সমাজটাকে প্রতিষ্ঠা করেছিলেন, যারা বেদের এইসব নিয়ম কানুনগুলোকে খুব মানতেন। এই দয়ানন্দ সরস্বতীর এই আর্য সমাজটাকে ইনি হেল্প করেছিলেন। প্লাস এই লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠেছিলেন। সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবারে বলো, সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিল এবং কতজন সদস্য ছিল? সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিলেন, কতজন সদস্য ছিল? মনে রেখে দাও, 19, হ্যাঁ বলো। না, 1927 সালে, ঠিক আছে, 1927। 1928-এ যেটা হয়েছিল সেটা হয়েছিল নেহেরু রিপোর্ট হয়েছিল, নেহেরু রিপোর্ট। এই সাইমন কমিশনে কতজন সদস্য ছিল? টোটাল হচ্ছে 7জন সদস্য ছিল, এবং এই 7জন সদস্যরাই ছিল পুরো ইংরেজদের। ঠিক আছে, এই সাইমন কমিশনের যে রিপোর্টটা দিয়েছিল, সেই রিপোর্টটা কোথায় কাজে লেগেছিল? আমাদের 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কাজে লেগেছিল। 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটার মধ্যে অনেকটাই কিন্তু এই সাইমন কমিশনের রিপোর্টটা ছিল। বুঝতে পেরেছো? তো এই সাইমন কমিশনের বিরুদ্ধেও কিন্তু লালা লাজপত রায় হচ্ছে গর্জে উঠেছিল। ঠিক আছে, এরপরে দেখো ওর সাথেই একটা জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে কি বাল গঙ্গাধর তিলক। কি বললাম? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, অনেক কিছু বলার আছে বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে। প্রথম কথা, কবে এর হয়েছিল? 1856। এবং কবে এটা লাস্টিং করেছিল? 1920। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন চরমপন্থী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, যে হোম রুল লীগ, ঠিক আছে, হোম রুল লীগ, হোম রুল লীগটা হচ্ছে উনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং এই হোম রুল লীগটা হচ্ছে কার সাথে উনি প্রতিষ্ঠা করেছিলেন? না, হোম রুল লীগটা হচ্ছে অ্যানি বেসান্তের সাথে হচ্ছে ইনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং এই হোম রুল লীগটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, এর সালটা কি জানো? হোম রুল লীগটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? কোন বছর হোম রুল লীগটা প্রতিষ্ঠা হয়েছিল? এবং সেই বছরে আর একটা জিনিসও ঘটেছিল, সেইটা কি হয়েছিল এটা কেউ জানো কি? জেনে রেখে দাও, যেটা হোম রুল লীগটা যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু 1916 সালে। ঠিক আছে, 1960-তে কি হয়েছিল, হোম রুল লীগটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এবং এই হোম রুল লীগটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, উনি এই সময়টা কিন্তু একটা লখনৌ প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, যখন হোম রুল লীগটা প্রতিষ্ঠা হয়,
তখন কিন্তু একটা লখনৌ প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, সেইটার লখনৌ প্যাক্টটা কবে হয়েছিল না, লখনৌ প্যাক্টটা হয়েছে কিন্তু 1916 সালেই হয়েছিল। তাহলে 1916 সালে দুটো ঘটনা ঘটেছিল। একটা হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল, যেটা কবে হয়েছিল 1916 সালে, প্লাস এই 1916 সালে একটা কি হয়েছিল, লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্টটা কি হয়েছিল না, লখনৌ প্যাক্টে এটা হয়েছিল না, কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য হয়েছিল। কংগ্রেস, এক সেকেন্ড, লখনৌ প্যাক্টে যেটা হয়েছিল, লখনৌ প্যাক্টে লখনৌ প্যাক্টে হচ্ছে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য হয়েছিল। তাহলে কোন প্যাক্টে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য হয়, কারণ এদের মধ্যে সবসময় কি হতো বলতো, একটা মানে সবসময় একটা ডাইভার্সিটি লেগে থাকতো। কংগ্রেসের কথাগুলো মুসলিম লীগ সহ্য করতে পারতো না, মুসলিম লীগের কথাগুলো কংগ্রেস সহ্য করতে পারতো না। দুজনের মধ্যে কি হতো, একটা সবসময় একটা বৈচিত্র্য দেখা যেত, এ ওর কথা সহ্য করতে পারতো না, ও ওর কথা সহ্য করতে পারতো না। কিন্তু একটা কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে যে ঐক্যটা হয়, সেটা কোথায় দেখা যায়, লখনৌ প্যাক্টে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এইখানে এই বাল গঙ্গাধর তিলক একটা কি বলেছিল, বাল গঙ্গাধর তিলকের একটা ফেমাস উক্তি রয়েছে, সেটা কি রয়েছে, যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে, এটা হয়তো সবাই কি জানো, কিন্তু এই স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এটা কোন অধিবেশনে বলেছিল, এটা কেউ জানো? কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক, এই কোশ্চেনটা প্রচুর বার আসে, যে কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক এই কোশ্চেনটা বলেছে, এইটা বলেছিল, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, বলতে পারবে? হুম, দেখো, এটা হয়েছিল লাহোর অধিবেশনে। ঠিক আছে, লাহোর অধিবেশনে। ঠিক আছে, এই লাহোর অধিবেশনটা যেটা ছিল, যেটা হচ্ছে কবে হয়েছিল, 1929-এ, 1929-এ। তো সেই 1929-এ এখানে কি করা হয়েছিল, বাল গঙ্গাধর তিলক এইটাকে বলা হয়েছিল যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড হচ্ছে আই শ্যাল হ্যাভ ইট। এটা কবে হয়েছিল, 1920। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু কোশ্চেন। কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক এই কথাটা বলেছিল, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? তাহলে কোন অধিবেশনে, লাহোর অধিবেশনে এবং 1929। ঠিক আছে, হ্যাঁ, এটাকে যদি বাংলাকে বলা যেতে পারে, তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমাকে যে কোনোভাবে এটাকে অধিকার করতে হবে। এই উক্তিটা ফেমাস একটা উক্তি বাল গঙ্গাধর তিলকের, এবং বাল গঙ্গাধর তিলক এই উক্তিটা কোন অধিবেশনে বলেছিল, অনেকবার কিন্তু পরীক্ষায় আসে, মাইন্ড ইউ এটা। ঠিক আছে, লাহোর অধিবেশনের হচ্ছে 1929 সালে হয়েছিল। লাহোর অধিবেশনে 1929 সালে এটাকে বলা হয়েছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এবারে আমাকে একটুখানি বলো তো, বলো তো লখনৌ প্যাক্ট কবে হয়েছিল? লখনৌ প্যাক্ট কবে হয়েছিল? হ্যাঁ, 1916 সালে হচ্ছে কি হয়েছিল, লখনৌ প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই লখনৌ প্যাক্টটা তাহলে কাদের মধ্যে হয়েছিল বলো? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল। আচ্ছা, এবার বলো তো, এই যে চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে যে এই যে ডিভিশনটা রয়েছে, পার্টিশনটা যেটা রয়েছে, সেটা কবে হয়েছিল চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে? চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে পার্টিশনটা কোন ইয়ারে হয়েছিল বলো? হুম, 1906। অ্যাকচুয়ালি কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে 1907 সাল। হ্যাঁ, 1907 সালে হচ্ছে কি হচ্ছে, এই যে আমাদের যে চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই অবধি আজকে ছিল, কিরম লাগলো আজকে জিনিসটা, ইউজফুল মনে হয়েছে ইনফরমেশনগুলো? আচ্ছা, ঠিক আছে, শোনো, এটাকে আমি আরও কিছু জিনিস আছে, ঠিক আছে, আরও কিছু ফেমাস পার্সোনালিটি আছে, তো এটাকে শেষ করে তারপর আমরা অন্যটা গিয়ে যাবো। ঠিক আছে, কারণ এখানে আরও কিছু হ্যাঁ, হ্যাঁ, লোকমান্য তিলক নামে পরিচিত, ঠিক। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে কিন্তু, কারণ এবার রঞ্জিত সিং সম্বন্ধে বলা আছে, দাদাভাই নৌরোজি সম্বন্ধে একটুখানি বলবো, আব্দুল গফর খান সম্বন্ধে বলবো, এইগুলোকে কিন্তু তার কি পুলিশ, তার কি?
তো এইগুলো কালকে তোমাদের যে জিকে ক্লাসটা হবে সেখানে কিন্তু আমি এই পুরো জিনিসটা কভার করে দেবো। দেখো একটা জিনিসকে মানে খাপ ছাড়া করে আমি রাখতে চাই না, পুরো জিনিসটাকে কভার করে নেক্সট ডেতে যাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্লাস হওয়ার ভালো লেগেছে তো? হুম, ওকে, ঠিক আছে, গুড নাইট, ওকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো, কালকে যে পার্টটা হয়েছে সেই পার্টটার সেকেন্ড পার্টটা আজকে কমপ্লিট করব। কালকে আমি কি বলেছিলাম, কিছু ফেমাস পার্সোনালিটিস বলেছিলাম এবং ফেমাস পার্সোনালিটিসের সম্বন্ধে বলেছিলাম। তার মধ্যে সম্ভবত আমি যেটা কভার করেছিলাম সেটা হচ্ছে কি যে মানে বিপিনচন্দ্র পালকে কভার করেছিলাম, তাই তো? তাই তো, বলো গাইস। বিপিন, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, বিপিনচন্দ্র পাল অবধি কভার করেছিলাম, আজকে তারপর থেকে আমরা কভার করব, ঠিক আছে? ওকে, দেখো এরপরে যেটা আছে দাদাভাই নৌরোজি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা বলতে গিয়ে কালকে আমি একটা জিনিস বলে দিই, চরমপন্থী আর নরমপন্থী এইটা কবে স্প্লিট আপ হয় এটা বলো তো? হুম, 1907 সালে, ঠিকই বলেছে। 1907 সালে চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে ডিভিশন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, চরমপন্থী আর নরমপন্থী যেটা রয়েছে, ঠিক আছে, এটা হয়েছে। ঠিক আছে, তাহলে চরমপন্থী তো এটা কি রয়েছে, দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজিকে একে বলা হয়ে থাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি সম্বন্ধে যত বলা হয় তত কম। প্রথম কথা, যে কোশ্চেনটা আসে চরমপন্থী নরমপন্থীদের কেন বললাম বলো তো? এই যে নরমপন্থীদের মধ্যে যেমন কালকে বলেছিলাম না মুকুটহীন রাজা, মুকুটহীন রাজাটাকে কি বলেছিলাম বলো তো? হ্যাঁ, ঠিক, মুকুটহীন রাজাটাকে যেটাকে বলেছিলাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটাকে বলেছিলাম মুকুটহীন রাজা। আর একটা কথা হচ্ছে বরিশালে যখন মুকুটহীন রাজা রয়েছে সেটাকে কি বলেছিলাম, অশ্বিনী কুমার দত্ত। হ্যাঁ, তো কথা হচ্ছে কি এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অশ্বিনী কুমার দত্ত বা দাদাভাই নৌরোজি এরা সবাই কিন্তু ছিল নরমপন্থী। চরমপন্থীর মধ্যে কি ছিল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এগুলো। তাহলে এই দাদাভাই নৌরোজিকে আমরা একটা কথা বলতে পারি কি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজির একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটার নাম কি, পভার্টি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে? প্লাস কি দাদাভাই নৌরোজির একটা গ্রন্থ রয়েছে, সেটা কি রয়েছে, ড্রেন থিওরি। ড্রেন থিওরি, ড্রেন থিওরি এটা কি রয়েছে, এটা হচ্ছে দাদাভাই নৌরোজির একটা কি রয়েছে, কে করেছিল ড্রেন থিওরিটা, ফাদার অফ ড্রেন থিওরি, এটা কি হচ্ছে দাদাভাই নৌরোজি। এই গ্রন্থটার নামও অনেক সময় আছে যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আচ্ছা, দাদাভাই নৌরোজি আর কি কি কাজ করেছিল, দাদাভাই নৌরোজিকে আর কি কি কাজ করেছিল? দাদাভাই নৌরোজিকে এই প্রথম ভারতীয় ছিল, শোনো খুব ইম্পর্টেন্ট, প্রথম যিনি ভারতীয়, প্রথম ভারতীয় যাকে কি করা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টে নিয়োগ করা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টে নিয়োগ করা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টে নিয়োগ করা হয়েছিল প্রথম ভারতীয় যাকে ব্রিটিশ পার্লামেন্টে নিয়োগ করা হয়েছিল, সে কিন্তু দাদাভাই নৌরোজি।
ইনি এই দাদাভাই নৌরোজি একটা সোসাইটি ফর্ম করেন, ঠিক আছে। তো এই এটা কি রয়েছে, দাদাভাই নৌরোজি একটা সোসাইটি ফর্ম করেন। সেই সোসাইটিটার নামটা কি রয়েছে? সেই সোসাইটিটার নাম হচ্ছে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে। যখন ইনি লন্ডনে ছিলেন তখন হচ্ছে একটা সোসাইটি, তখন একটা সোসাইটি ফর্ম করেন, সেটার নাম কি রয়েছে? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে। এবং এটা জানতে হবে যে তোমাদের যে এই লন্ডন ইন্ডিয়ান সোসাইটিটা হচ্ছে কবে ফর্ম করা হয়েছিল, লন্ডন ইন্ডিয়ান সোসাইটিটা কবে ফর্ম করা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে এটা হচ্ছে কি 1865 সালে ফর্ম করা হয়েছিল, 1865। কি ফর্ম করা হয়েছিল, কি সোসাইটিটা রয়েছে? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে। লন্ডন ইন্ডিয়ান সোসাইটিটা ফর্ম করেছিল হচ্ছে দাদাভাই হচ্ছে নৌরোজি, ঠিক আছে। আচ্ছা হলো, তাহলে প্রথম ভারতীয় হিসাবে রয়েছে এবং একে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা এরপরে একটা জিনিস তোমাদের বলছি, পরে পার্সোনালিটিকে বলছি। পরের যে পার্সোনালিটি হচ্ছে রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহ, রঞ্জিত সিংহ কি ছিল? রঞ্জিত সিংহ হচ্ছে প্রথম কথা, ইনি ছিলেন সুকার চেরিয়া। কি নাম? সুকার চেরিয়া। সুকার চেরিয়া মিশরের অধিপতি। সুকার চেরিয়া মিশরের অধিপতি। সুকার চেরিয়া যে শিখ সম্প্রদায় ছিল, সেই শিখ সম্প্রদায়ের অধিপতি ছিল হচ্ছে রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহ একটা সন্ধি করে, খুব ইম্পর্টেন্ট। সেই সন্ধিটার নাম কি? 1809 সালে। সেই সন্ধিটার নাম কি? অমৃতসরের সন্ধি। কি করে? অমৃতসরের সন্ধি, ঠিক আছে। অমৃতসরের সন্ধি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এটা তোমাদের আগে জানা দরকার আছে, অমৃতসরটা আমাদের কে ফর্ম করেছিল? অমৃতসরটা আমাদের কে ফর্ম করেছিল? মনে রেখে দাও, অমৃতসরটা ফর্ম করেছিল হচ্ছে কি গুরু রামদাস। কে ফর্ম করেছিল? গুরু রামদাস। কবে? 1574 এডিতে। তাহলে রঞ্জিত সিংহটা কি হলো? সুকারচেরিয়া মিশরের অধিপতি। এবং এ 1809 সালে একটা সন্ধি করেছিল, সেই সন্ধিটার নাম কি? অমৃতসরের সন্ধি। এবং এই অমৃতসর মানে অমৃতসরটা কে ফর্ম করেছিল? গুরু রামদাস। কবে? না 1574 এডিতে, ঠিক আছে। হয়েছে? আচ্ছা, আর একটা কি ছিল? খালসা বাহিনীর প্রধান ছিল। খালসা বাহিনীর প্রধান ছিল। খালসা বাহিনীর প্রধান এটা ছিল। আর একটা কথা হচ্ছে, মনে রাখবে এই খালসা প্রথাটাকে কে প্রচলন করেছিলেন? খালসা প্রথাটাকে প্রচলন করেছিলেন হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ইনি হচ্ছেন খালসা প্রথাটাকে প্রচলন করেছিলেন। তাহলে রঞ্জিত সিংহ সম্বন্ধে ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে? রঞ্জিত সিংহ সম্বন্ধে ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে গাইস? রঞ্জিত সিংহ সম্বন্ধে ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে? ওকে, ইয়েস, ঠিক আছে নবনীতা। আচ্ছা চলো নেক্সট। ওকে, রঞ্জিত সিংহ। আচ্ছা এরপরে হচ্ছে কি, শোনো। আচ্ছা আর একটা কথা বলো তো, কালকেই বলেছিলাম ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় বলো তো? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কালকেই বলেছিলাম। হুম, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশকে বলা হয় ভারতের হচ্ছে ম্যাকিয়াভেলি। নেক্সট দেখো, নেক্সট যে
পার্সোনালিটিটার নাম আসছি। এর নাম আসছি গোবিন্দ রানাডে। গোবিন্দ রানাডে। গোবিন্দ রানাডে। এই গোবিন্দ রানাডে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা লোক, যাকে কি বলা হতো ভারতের সক্রেটিস। কি বলা হতো? ভারতের সক্রেটিস। হ্যাঁ, কালকে একটা বলেছিলাম যে ভারতের ঝড়ের পাখি কাকে বলা হয়? ঝড়ের পাখি কালকেই বলেছিলাম, বলো তো ঝড়ের পাখি কাকে বলা হয়? ডিরোজিও। ঠিক, ঠিক আছে, ডিরোজিও। ডিরোজিওকে বলা হয়। তেমনি এটা জেনে রাখবে, ভারতের সক্রেটিস কাকে বলা হয়? গোবিন্দ রানাডেকে। গোবিন্দ রানাডেকে বলা হয় ভারতের সক্রেটিস। ঠিক আছে। এর খুব ইম্পর্টেন্ট কতগুলো জিনিস মহাদেব গোবিন্দ রানাডে তোমাদের বলছি। খুব একটা পরীক্ষায়, এইটা প্রতিবার পরীক্ষায় আসে, পুনা সার্বজনিক সভা। কি বললাম? পুনা সার্বজনিক সভা। ঠিক আছে। আর একটা আছে আহমেদনগর। আহমেদনগর। আহমেদনগর কি এডুকেশন সোসাইটি। আহমেদনগর এডুকেশন সোসাইটি। বলো, পুনা সার্বজনিক সভা। এবারে সালটাকে দেখো যে পুনা সার্বজনিক সভাটা কবে ফর্ম হয়েছিল। পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভাটা কবে ফর্ম হয়েছিল? আচ্ছা, পুনা সার্বজনিক সভা মনে রেখে দাও। পুনা সার্বজনিক সভাটা ফর্ম হয়েছিল কবে? 1870 সালে। খুব ইম্পর্টেন্ট। পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভাটা কবে ফর্ম হয়েছিল? 1870 সালে। এবং 1870 সালে তাহলে কে প্রকাশ করেছিল পুনা সার্বজনিক সভাটা? হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে ইনি করেছিলেন পুনা সার্বজনিক সভা। ঠিক আছে, পুনা সার্বজনিক সভা। এটাকে মনে রেখে দাও, পুনা সার্বজনিকটা কি ছিল না, ব্যাপারটা হচ্ছে কি যে কিছু কিছু যারা ফেমাস কিছু পার্সোনালিটি ছিল, যারা ভারতের স্বাধীনতার জন্য লড়তো, তাদেরকে নিয়ে এই সভাটা ফর্ম করা হয়েছিল পুনা সার্বজনিক সভা। অনেকবার এই পরীক্ষায় কোশ্চেনটা আসে যে পুনা সার্বজনিক সভাটা কবে ফর্ম হয়েছিল। পুনা সার্বজনিক সভাটা কবে ফর্ম হয়েছিল? 1870 সালে। এবং এটা কে ফর্ম করেছিল? মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে। আর সেই বছরই কি হয়েছিল না, আহমেদনগর এডুকেশন যে সোসাইটিটা রয়েছে, আহমেদনগর এডুকেশন সোসাইটিটা হচ্ছে ফর্ম হয়েছিল। ঠিক আছে। তাহলে আহমেদনগর এডুকেশন সোসাইটি প্লাস পুনা সার্বজনীন সভা সেই বছর হচ্ছে ফর্ম হয়েছিল। ঠিক আছে। এবারে দেখো নেক্সট আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে একটুখানি বলো যে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, বলো তো লন্ডন ইন্ডিয়ান সোসাইটি কবে ফর্ম হয়েছিল? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি কবে ফর্ম হয়েছিল বলো? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি বলো কবে ফর্ম হয়েছিল? বলো গাইস। হুম, লন্ডন ইন্ডিয়ান সোসাইটিটা ফর্মটা কবে হয়েছিল না 1865 সালে। 1865 সালে কি হয়েছিল? লন্ডন ইন্ডিয়ান সোসাইটিটা ফর্ম হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে, এর সালটা কবে? 1884 থেকে। ঠিক আছে, 1884 থেকে কি ছিল? 1963। 1884 থেকে 1963। ঠিক আছে। একে বলা হতো ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে, এটাকে বলা হতো বিহারের গান্ধী। মনে রেখে দাও, বিহারের গান্ধী। ঠিক আছে। ওকে, আমরা কিন্তু সীমান্ত গান্ধীটা পরে আসছি। আমরা কি বললাম? বিহারের গান্ধী।
বিহারের গান্ধী কাকে বলা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ সম্বন্ধে অনেক কিছু বলার আছে। প্রথম কথা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন 1946-এ একটা গভর্নমেন্ট গঠন করা হয়েছিল, সেই গঠনটার নাম কি? ইন্টিরিম গভর্নমেন্ট। কি ছিল? ইন্টিরিম গভর্নমেন্ট। ওকে, ইন্টিরিম গভর্নমেন্ট। এই ইন্টিরিম গভর্নমেন্টের আর একটা ভালো বাংলা নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারটা কি না, কথা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারটা কি, যে আমাদের আগে দেশের সরকার তো তৈরি হবে, দেশের সরকার একটা তৈরি হবে, সেই সরকারটা যখন তৈরি হবে কে কোন পদে থাকবে সেইটার জন্য জাস্ট একটা মানে কি বলবো রিহার্সাল, যে এখানে কে কে আমাদের যখন, কারণ দেখো এই অন্তর্বর্তীকালীন সরকারটা ফর্ম হওয়ার পরে মানে অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারটা কয় ফর্ম হয়েছিল? 1946 সালে। তার পরের বছর এই 1947-এ কিন্তু আমাদের স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতা লাভ করবার পর কিন্তু যে যার দায়িত্বে, অনেকে দায়িত্বে ছিল, কিন্তু এই যে স্বাধীনতা লাভ করবার পর যে দেশের সরকারটা হবে তারা কোন কোন পদে থাকবে সেইটাকে জানার জন্য অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা কেন বললাম আর রাজেন্দ্র প্রসাদের সাথে কি রিলেটেড আছে সেটা আমি বলছি। রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ সেই সময়টা ছিল কোন দপ্তরে ছিল? এই অন্তর্বর্তীকালীনে খাদ্য আর কৃষি দপ্তরে ছিল। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটা 1946-এ হয়েছিল সেখানে কোন দপ্তরে ছিলেন রাজেন্দ্র প্রসাদ? খাদ্য ও কৃষি দপ্তরে। এইটা ছিল রাজেন্দ্র প্রসাদ ছিল। আর রাজেন্দ্র প্রসাদকে কি হয় 1946 সালের 11ই ডিসেম্বর, মনে রেখে দাও, 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের যখন অধিবেশনটা বসে, সেকেন্ড অধিবেশনটা যখন বসে, গণপরিষদের যখন সেকেন্ড অধিবেশনটা বসে, সেই সেকেন্ড অধিবেশনে ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে করা হলো পার্মানেন্ট চেয়ারপারসন করা হলো, পার্মানেন্ট চেয়ারপারসন করা হলো। ঠিক আছে, অবশ্যই বলবো। 1946-এর কি হয়েছিল? দুটো জিনিস ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, আমার কথা সবাই শোনা যাচ্ছে তো? ভয়েস ক্লিয়ার আসছে তো? 1946-এ দুটো জিনিস ঘটেছিল। একটা কি? অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টিরিম গভর্নমেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু লিখেই বোঝাচ্ছি জিনিসটা, তাহলে বুঝতেই সুবিধা হবে আর একটু ভালো করে। দেখো 1946-এ দুটো জিনিস হয়েছিল। একটা কি হয়েছিল বাবু? অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, মানে সেখানে কি হচ্ছে, আমাদের দেশের স্বাধীনতার পর কে কোন পদে থাকবে, জওহরলাল নেহেরু কোন পদে থাকবে, রাজেন্দ্র প্রসাদ কোন পদে থাকবে, তার জন্য জাস্ট একটা ডেমো ছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে সেইখানে রাজেন্দ্র প্রসাদ কোন পদে ছিল? সেইখানে রাজেন্দ্র প্রসাদ ছিল খাদ্য ও কৃষি দপ্তরে ছিল, মানে খাদ্য ও কৃষি মন্ত্রী ছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ। অন্তর্বর্তীকালীন সরকার, নট স্বাধীনতা, কারণ স্বাধীনতার পরে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হয়ে যায়। অন্তর্বর্তীকালীন যখন সরকার ছিল তখন রাজেন্দ্র প্রসাদ খাদ্য ও কৃষি দপ্তর ছিল। আর একটা কি হয়েছিল 1946 সালে কি ঘটনা করেছিল, আর একটা গণপরিষদ হয়েছিল। ঠিক আছে, গণপরিষদ হয়েছিল। এই গণপরিষদের একটা সেকেন্ড অধিবেশন হয়েছিল, সেইটা কবে? 11ই ডিসেম্বর হয়েছিল। এই 11ই ডিসেম্বর গণপরিষদের যে অধিবেশনটা বসেছিল সেইখানে রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট চেয়ারপারসন করে দেওয়া হয় গণপরিষদে। এরপর থেকে গণপরিষদের যতগুলো মিটিং আছে সব রাজেন্দ্র প্রসাদ চেয়ার করবে। তার আগে গণপরিষদের চেয়ারম্যান ছিল সচ্চিদানন্দ সিনহা, কিন্তু 11ই ডিসেম্বর গণপরিষদের যে অধিবেশনটা হলো সেখান থেকে রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট চেয়ারপারসন করে দেওয়া হয়। এরপর থেকে রাজেন্দ্র প্রসাদ যে কটা মিটিং ছিল গণপরিষদের যে রেস্ট মিটিং গুলো সেগুলো রাজেন্দ্র প্রসাদই হোল্ড করতো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো খান আব্দুল গফফার খান, খান আব্দুল গফফার খান।
একে বলা হতো কি দুটো, একটা হচ্ছে সীমান্ত গান্ধী, একটা বিহারের গান্ধী হয়ে গেল, আর একটা হচ্ছে সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী বা আর একটা কথা কি বলা হতো, বাদশাহ খান, বাদশাহ খান বলা হতো বা সীমান্ত গান্ধী বলা হতো। ঠিক আছে। এবং প্রথম কথা এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের জিনিস করে রাখছি, প্রথম অভারতীয় হিসাবে যদি বলে, প্রথম কোনো অভারতীয় হিসাবে, প্রথম অভারতীয় হিসাবে যদি কেউ ভারতরত্ন পেয়ে থাকে সেটা হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। যদি বলে যে ফার্স্ট নন ইন্ডিয়ান হু রিসিভ দ্য ভারত রত্ন, সেটা কি হবে, আব্দুল গফ্ফর খান। কেন, সালটা কই, সালটা হচ্ছে 1987। 1987-এ প্রথম অভারতীয় হিসাবে ভারতরত্ন পেয়েছিল আব্দুল গফ্ফর খান, যাকে বলা হতো সীমান্ত গান্ধী বলা হতো বা বাদশাহ খানও বলা হতো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, 1987, ঠিক আছে। প্রথম যেটা ভারতরত্ন পায় হচ্ছে 1954-এ, সেখানে হচ্ছে তোমার হচ্ছে পেয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন পেয়েছিল, তার সঙ্গে কে পেয়েছিল, তোমার হচ্ছে রামন সেপেক, সিভি রামন, সিভি রামন হচ্ছে কিন্তু পেয়েছিল, ভারতরত্ন পেয়েছিল। আর সব থেকে যদি কেউ বলে ইয়ংগেস্ট যে ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর সব থেকে ইয়ংগেস্ট যে ছিল, সে হচ্ছে ভারতরত্ন পেয়েছিল। ঠিক আছে। হ্যাঁ, প্রথম যে ভারতরত্ন পায়টা সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন পায়, তারপর হচ্ছে তোমার হচ্ছে এও পায়, কি বেশ বলে, রমন, এবার সিভি রামনও পায়। ঠিক আছে। কান্ট্রির যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, প্রথম রয়েছে ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। ঠিক আছে। এবার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ইনফরমেশনগুলো কি সবার কিছু কিছু জানা আছে, না কিছু এখান থেকে নতুন পাচ্ছ তোমরা? হুম, ঠিক আছে। এই সর্দার বল্লভভাই প্যাটেলকে, একে কি বলা হতো, আয়রন ম্যান বলা হতো, আয়রন ম্যান বলা হতো, আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। প্লাস একে বলা হতো ভারতের বিসমার্ক বলা হতো, ভারতের বিসমার্ক বলা হতো। এই কি ব্যাপারটা, সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের একটা সত্যাগ্রহ হয়েছিল, সেই সত্যাগ্রহটার নাম কি, বারদৌলি সত্যাগ্রহ। এই বারদৌলি সত্যাগ্রহতে এই সর্দার বল্লভভাই প্যাটেল অংশ নিয়েছিল। তো সেই জন্য সর্দার বল্লভভাই প্যাটেল, সেইখান থেকে কিন্তু মহাত্মা গান্ধীর নাম দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ। আচ্ছা, এখানে ইনি হ্যাঁ হ্যাঁ, তখন ওই ওই বারদৌলি সত্যাগ্রহতে এই করার জন্য ওকে সর্দার দিয়েছিল। ঠিক আছে, সর্দার না, ও তো নাম ছিল বল্লভভাই প্যাটেল, ওর নাম তো ছিল বল্লভভাই প্যাটেল বলা ছিল। ঠিক আছে। ওই মহাত্মা গান্ধী যখন বারদৌলি সত্যাগ্রহতে, যখন দেখো ওই যে বারদৌলি সত্যাগ্রহটা হয় না, ওই মহাত্মা গান্ধীর যেগুলো সত্যাগ্রহ হয়, যেমন ধরো তোমার খেদা সত্যাগ্রহ রয়েছে, আহমেদাবাদ মিল স্ট্রাইক রয়েছে, ওই সময়টা করে কিন্তু হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল যেখানে একটা টুক পার্ট নিয়েছিল। বল্লভভাই প্যাটেল টুক পার্ট এ মেজর পোর্শন ইন দ্য বারদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছেন প্রথম কথা ভারতের, স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রথম উপমুখ্যমন্ত্রী, মানে হোম মিনিস্টার প্লাস হচ্ছে কি উপমুখ্যমন্ত্রী। ঠিক আছে। এই সর্দার বল্লভভাই প্যাটেলও ভারতরত্ন পায়। কবে ভারতরত্ন পায় সর্দার বল্লভভাই প্যাটেল, মনে রাখবে, 1991 সাল। তাহলে এখনো পর্যন্ত কিন্তু ভারতরত্ন নিয়ে আমি দুটো জিনিসকে আলোচনা করলাম, যে আমাদের সীমান্ত গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী, কবে ভারতরত্ন পায়, অভারতীয় হিসেবে প্রথম ভারতরত্ন কবে পায়, প্রথম অভারতীয় হিসাবে ভারতরত্ন পায় খান আব্দুল গফ্ফর খান, যাকে বলা হতো সীমান্ত গান্ধী, যাকে বলে 1987। আর সর্দার বল্লভভাই প্যাটেল যে বছরটা পায় সেটা হচ্ছে 1991। আর প্রথম যেটা পেয়েছিল সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একটা হচ্ছে সিভি রামন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট,
আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, একে তো সবাই চেনো, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন দেশবন্ধু ছিলেন, সবাই এটা জানো, দেশবন্ধু ছিলেন। ঠিক আছে, ইনি একটা পার্টি করেছিলেন, সেই পার্টিটার নামটা কি জানো কি? যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটা পার্টি করেছিলেন, সেই পার্টিটার নাম কি এবং সেটা কবে ফর্ম হয়েছিল? কবে ফর্ম হয়েছিল? না না, গদার পার্টি তো, ও তো আব্দুল গাফফার খান হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখবে যে গাদার পার্টিটাও কিন্তু হচ্ছে আব্দুল গাফফার খান। ঠিক আছে, গাদার পার্টির হেডকোয়ার্টারটা, এটা আমি বলতে গিয়ে একটু মিস হয়ে গেল, আব্দুল বললে ভালো হলো। আব্দুল গাফফার খান একটা পার্টি করেছিল, সেটা হচ্ছে গাদার পার্টি। ঠিক আছে, এবং এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? সান ফ্রান্সিসকো। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সান ফ্রান্সিসকো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটা পার্টি করেছিল, সেই পার্টিটার নাম হচ্ছে স্বরাজ পার্টি। সেই পার্টিটার নাম কি? স্বরাজ পার্টি। এই স্বরাজ পার্টিটা কবে ফর্ম হয়েছিল? মনে রাখতে হবে, 1 জানুয়ারি 1923 সালে। মনে রাখবে, যবে স্বরাজ পার্টিটা কবে ফর্ম হয়েছিল? 1 জানুয়ারি 1923 সালে। ঠিক আছে। আচ্ছা, কালকে আমি এক্ষুনি একটা পার্টি বললাম, পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা, বলো তো পুনা সার্বজনিক সভাটা কে ফর্ম করেছিল? মহাদেব গোবিন্দ রানাড, এবং সেটা কত সালে? জেনে রাখতে হবে, মহাদেব গোবিন্দ রানাডে সেটা কত সালে ফর্ম করেছিল? 1870 সালে। ঠিক আছে, 1870 সালে কি হয়েছিল? পুনা সার্বজনিক সভাটা ফর্ম হয়েছিল। আচ্ছা, কালকে আমি একটা বলেছিলাম যে স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ বান্ধব সমিতিটা কে ফর্ম করেছিল? কে তৈরি করেছিল স্বদেশ বান্ধব সমিতি? অশ্বিনী কুমার দত্ত। বলো তো কোন সালে? অশ্বিনী কুমার দত্ত কোন সালে? 1905 সালে। তাই তো বলেছিলাম না, স্বদেশ বান্ধব সমিতিটা হচ্ছে 1905 সালে, হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। আর একটা তাহলে কি হলো তাহলে? এটা হচ্ছে যে আমাদের কি হচ্ছে যে তাহলে স্বরাজ পার্টিটা হলো, স্বরাজ পার্টিটা কবে ফর্ম হয়েছিল? 1923 সালে। আচ্ছা, এবারে আর একটা জিনিস তোমাদের এখান থেকে জেনে রাখতে হবে, 1923 সালে তাহলে স্বরাজ পার্টি, স্বরাজ পার্টিটা কে ফর্ম করেছিল? চিত্তরঞ্জন দাস। 1922-তে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেই ইনসিডেন্টটার নাম জানো? 1922-তে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্টটার নাম কি? জেনে রেখে দাও, খুব ইম্পর্টেন্ট এটা, অনেকবার পরীক্ষায় আসে, খুব অনেকবার পরীক্ষায় আসে, আমি ভিভিআই বলে লিখে দিই, অনেকবার পরীক্ষায় আসে। ইনসিডেন্টটার নাম হচ্ছে চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 ঠিক আছে, কোনো অসুবিধা, থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। 1922 সালে কি হচ্ছে? চৌরি চৌরা ইনসিডেন্ট। অ্যাকচুয়ালি কি হচ্ছে, 1920-তে যেটা হয়েছিল সেটা হচ্ছিল অসহযোগ আন্দোলন হয়েছিল। হ্যাঁ, অসহযোগ আন্দোলন হয়েছিল। এই অসহযোগ আন্দোলনে মহাত্মা গান্ধী হচ্ছে একটা নেতৃত্ব দিয়েছিল। অসহযোগ আন্দোলন মানেটা কি রয়েছে, যে আমরা ব্রিটিশদের কোনো জিনিসকে গ্রহণ করব না। ঠিক আছে, ব্রিটিশদের কোনো জিনিসকে আমরা গ্রহণ করব না, তাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোকে বদলে আমরা দেশীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোকে ইউজ করা শিখব। সেইটা হয়েছিল 1920-তে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনটায় মানে কন্টিনিউ হচ্ছিল, কিন্তু 1922-তে যখন চৌরি চৌরা ইনসিডেন্টটা হয়,
তখন কি হয়, কিছু জনতা ওই পুলিশের থানা ফানা জ্বালিয়ে দেয়। এখন গান্ধীজির একটা নীতি ছিল কি, অহিংসা নীতি। ঠিক আছে, সেই অহিংসা নীতিটা তখন ভাবলেন যে না, কোনো অহিংসা যেখানে তো হচ্ছে না, এখানে তো হিংসার আশ্রয় মানুষ নিয়ে ফেলছে। তখন এই 1922-তে চৌরি চৌরা ইনসিডেন্টের পর এই অসহযোগ আন্দোলনটাকে গান্ধীজি উইথড্র করে নেন। ঠিক আছে, আর তার পরের বছরই মানে এইখান থেকে যখন চৌরি চৌরা ইনসিডেন্টের পর গান্ধী যখন অসহযোগ আন্দোলনটাকে উইথড্র করে নিল, তখনই কিন্তু এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে গান্ধীজির একটা কনফ্লিক্ট তৈরি হলো, ঝামেলা তৈরি হলো। ওই জন্য ঝামেলা তৈরি হওয়ার পরেই চিত্তরঞ্জন দাস সিদ্ধান্ত নিল, আমি গান্ধীজির আর মত মানব না, আমি কিন্তু একটা নিজের মতো পার্টি করব। সেই জন্য 1923-তে উনি একটা পার্টি করেছিলেন, সেই পার্টিটার নাম কি, স্বরাজ পার্টি। ঠিক আছে, তাহলে স্বরাজ পার্টির হিস্ট্রিটা তুমি বুঝতে পেরেছো তো? স্বরাজ পার্টির হিস্ট্রিটা যদি এইভাবে মনে রেখে দাও, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। যে যখন মহাত্মা গান্ধীর সঙ্গে চিত্তরঞ্জন দাসের একটা ঝামেলা লাগলো, কনফ্লিক্ট লাগলো, তখন চিত্তরঞ্জন দাস বলল যে না, আমি আর গান্ধীজির সাথে থাকবো না, আমি নিজের মতো একটা পার্টি করব, সেই পার্টিটার নাম হচ্ছে স্বরাজ পার্টি। সেই স্বরাজ পার্টিটা কবে, 1923। ঠিক আছে, এবং এই চিত্তরঞ্জন দাস কি হয়েছিল, আলিপুর বোমার মামলায়, আলিপুর বোমা মামলায় ঋষি অরবিন্দ সহ যখন অন্যান্য পার্টিদের মানে অভিযুক্ত করা হয়েছিল, সেখানে তিনি কিন্তু কেসটা লড়েছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট। স্বরাজ পার্টির মন মুদ্রা এটা যেটা ছিল, অনেকটা এটা ছিল, মানে স্বরাজ পার্টির মতো ছিল যে আমরা বিপ্লবাবাদটাকে, ভারতের মধ্যে যে বিপ্লবাবাদটাকে জড়িয়ে করবো। অনেকটা স্বরাজ পার্টিটাই অসহযোগের মতোই ছিল, যে আমরা নিজেদের দেশে সমস্ত জিনিসগুলোকে ইউজ করব, বাইরের দেশের জিনিসগুলোকে, তবে সেটার অহিংসার পথে হবে না, সেখানে কিন্তু হিংসার আশ্রয় থাকবে। অহিংসার সাথে যখন নিয়ে উনি যখন এই চৌরি চৌরা ইনসিডেন্টের পরে কিন্তু গান্ধীজির আর অহিংসা নীতিটাকে উনি আর মানতে পারেননি চিত্তরঞ্জন বাবু। ঠিক আছে, স্বরাজ মানে আমরা নিজেরাই রাজ করব, তার জন্য ব্রিটিশদেরকে হাজার রকম ভাবে ব্যতিব্যস্ত করে তোলা। স্বরাজ মানে আমরাই নিজেরা রাজ করব। একটা হচ্ছে স্বরাজ, আর একটা হচ্ছে পূর্ণ স্বরাজ। একটা হচ্ছে স্বরাজ আর একটা হচ্ছে পূর্ণ। পূর্ণ স্বরাজটা আমি বলে দিয়েছিলাম 1929। কি হয়েছিল সেখানে, লাহোর অধিবেশনে বাল গঙ্গাধর তিলক বলেছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটাকে অর্জন করেই ছাড়ব। ঠিক আছে, হুম 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 হ্যাঁ, না স্বরাজের অন্য কিছু মন্তব্য নয়, স্বরাজের একটাই মন্তব্য, ওইটাই ছিল যে আমরা নিজেরাই রাজত্ব করব। তার মধ্যে ব্রিটিশদের জিনিসটাকে ব্রিটিশদের সঙ্গে করে দিয়ে সেই জায়গা আমরা নিজেরাই রাজত্ব করবো, সেই জন্য হচ্ছে স্বরাজ পার্টিটা ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরার কি নাম ছিল, গান্ধী বুড়ি। হুম, ইনি কি হয়েছিল, মানে ব্যাপারটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা কি ছিল না, আমাদের ব্যাপারটা হচ্ছে কি, মেদিনীপুর জেলার তমলুক থানায় ইনি যখন ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন মানে কি রয়েছে 1942-তে অংশ নিয়েছিলেন, তখন কি হয়েছিল, পুলিশের গুলিতে ইনি মারা যান। ঠিক আছে, এটা কোন থানা ছিল, তমলুক থানা। তমলুক থানায় যখন মানে ইনি এটা করতে গেছিলেন, ঘেরাওটা করতে গেছিলেন, তখন সেখানে হচ্ছে পুলিশের গুলিতে হচ্ছে ইনি হচ্ছেন মারা যান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে একটা ছোট্ট নাম আসছি, আশুতোষ মুখার্জি। ঠিক আছে, আশুতোষ মুখার্জি। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো আশুতোষ কলেজ কবে ফর্ম হয়েছিল। আগে আশুতোষ মুখার্জিটা কি রয়েছে, আশুতোষ মুখার্জির সালটা জেনে নেবে, 1864 থেকে 1924। একটা কথা মনে রাখবে, যখন আশুতোষ মুখার্জির ব্যাপারটা একটু বলে দিই, 1864 থেকে হচ্ছে 1924, 1864 থেকে 1924, মানে বুঝতে পারছো 1925 সালে হচ্ছে চিত্তরঞ্জন বাবু মারা যান, তার 1 বছর আগে। ঠিক আছে,
মানে 1923 সালে স্বরাজ পার্টি, তার 1 বছর পরে 1924 সালে। বুঝতে পেরেছো? এইভাবে মনে রেখে দেবে। হ্যাঁ, 1923 সালে স্বরাজ পার্টি বললাম, 1925 সালে কি বললাম, চিত্তরঞ্জন বাবু মারা যান, তারপরে হচ্ছে 1924 সাল, তার আগেরটা হচ্ছে 1924 সাল। হ্যাঁ, বুঝতে পারা গেছে? ঠিক আছে। এবং ব্যাপারটা হচ্ছে কি, ইনি কোন পোস্টে ছিলেন? দেখো, বিরাট বড় পোস্টে ছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সঙ্গে সঙ্গে আমাদের দুটো জিনিসই জেনে রাখা দরকার: কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল, আর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে। বলো দেখিনি এইটা। ক্যালকাটা হাইকোর্ট কবে স্ট্যাবলিশড হয়েছিল? না, 1861 সালে। 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে হচ্ছে কলকাতা, বম্বে, মাদ্রাস তিনটে হাইকোর্ট ছিল। আর তুমি যেটা বললে 1857 সালে, সেখানে ইউনিভার্সিটি ফর্ম হয়েছিল। ক্যালকাটা, বম্বে, হ্যাঁ, ক্যালকাটা, বম্বে, হ্যাঁ, ক্যালকাটা, বম্বে, মাদ্রাস হচ্ছে তিনটি। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখো, এগুলো সত্যি কথা বলতে কি, এগুলো এরকম ভাবে যত না আমরা এরকম আলোচনা করবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। মেন কথা হচ্ছে আলোচনা করতে 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 জিনিসটা হয়। এই যেমন কালকে আমি একটা ফট করে বললাম যে আজকে তোমাদের কেন বললাম যে স্বদেশ বান্ধব সমিতি, এটা অনেকবার পরীক্ষায় এসছে, স্বদেশ বান্ধব সমিতি, কিন্তু আমরা অপশনটা জেনেও আমরা মারতে পারি না, এটা অশ্বিনী কুমার দত্ত হবে না শিশির কুমার ঘোষ হবে। অথচ আমরা মনে করছি শিশির কুমার ঘোষ না অশ্বিনী কুমার দত্ত, কিন্তু আমরা যখন যেটা এখন মনে করে দিই যে স্বদেশ বান্ধব সমিতিতে কি হয়েছিল সেটা, তাহলে এটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। এই যে পুনা সার্বজনীন সভাটা, এটা কবে হয়েছিল? পুনা সার্বজনীন সভাটা কি? এগুলো আমরা এই নয় যে আমরা জানি না, কিন্তু আমাদের এই 60-40 মধ্যেই গুলিয়ে যায়। হ্যাঁ, তো আশুতোষ মুখার্জির কি হয়েছিল? ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়েরও ছিল, আর একটা হচ্ছে তোমার কি ছিল, প্লাস আমাদের কলকাতা ইউনিভার্সিটি। এবং আশুতোষ মুখার্জির একটা গল্প বলে দিই। এই প্রথম আশুতোষ মুখার্জি ছিল, আমাদের যে রেড রোডটা যেটা রয়েছে, রেড রোডের উপর দিয়ে উনি প্রথম হেঁটে গেছিলেন। তখন কিরম গল্পটা একবার শোনো। আজ মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, তখনকার দিনে রেড রোডে শুধুমাত্র কি হলো, ব্রিটিশদের প্রধানমন্ত্রী, ব্রিটিশদের কোনো মুখ্যমন্ত্রী বা তাদের কোনো ক্যাবিনেট মিনিস্টার, তারাই একমাত্র যেতে পারত। আমাদের নাম পাবলিকদের যাওয়ার কিন্তু কোনো অধিকার ছিল না। তো আশুতোষ মুখার্জি একবার তিনি রেড রোড দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন সঙ্গে সঙ্গে ওখানকার যে দারোয়ান এসে বললো, যাই আপনি কোথায় যাচ্ছেন? তো আশুতোষ মুখার্জি তখন একটাই কথা বলেছিল, তোর বাপকে গিয়ে ডেকে নিয়ে আয়। ঠিক আছে? তো আশুতোষ মুখার্জির একদম স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য ইনি কিন্তু বাংলার বাঘ নামে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, সঙ্গে সঙ্গে তোমাদের এটাকেও জেনে রাখতে হবে যে আমাদের ক্যালকাটা হাইকোর্টের এখন কে বিচারপতি রয়েছে, এবং ফার্স্ট কে বিচারপতি ছিল বলো তো? ক্যালকাটা হাইকোর্টের ফার্স্ট বিচারপতি। তা প্রথম হচ্ছে চিফ জাস্টিস অফ হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, কিন্তু এটা নয়। ঠিক আছে? ফার্স্ট চিফ জাস্টিস হচ্ছে তোমার হচ্ছে, এক সেকেন্ড, প্রথম যে বিচারপতি ছিল স্যার বার্নসপিক। মনে রেখে দাও, স্যার বার্নসপিক। বার্নসপিক, স্যার বার্নসপিক ছিল হচ্ছে, একটুখানি ইয়ে করো, মিউট করো, মিউট করো, মিউট করো বাবু। মাইকটা একটু মিউট করো না, মাইকটা মিউট না করলে আমি তো বলতে পারবো না। মাইকটা মিউট করো। যা, মিউট করে দিচ্ছি। স্যার বার্নসপিক ছিল ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা জেনে রাখতে হবে যে আমাদের একটা কথা হচ্ছে সুপ্রিম কোর্টও স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? প্রথম কিন্তু ক্যালকাটায়। কবে? 1774 সালে। কোন অ্যাক্টের বলে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, তার পরের বছর 1774 সালে আমাদের কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। আর হাইকোর্টটা কবে স্থাপিত হয়? 1861 সালে
এবং মনে রাখবে 1861 সালে, তোমাদের কথা 1861 সালে বলেছি, 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তার পরের বছর মানে 1862 সালে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট স্ট্যাবলিশ হয়। আর একটা হয়েছিল 1861 সালে এবং হাইকোর্টটা স্থাপিত হয়েছে 1862 সালে। এবং ক্যালকাটা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিল? স্যার বার্নস্পিক। আর এখন যে বিচারপতি রয়েছে টি.এস. সিভাগ্লামান। টি.এস. সিভাগ্লামান। টি.এস. সিভাগ্লামান হচ্ছে এখন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস। ঠিক আছে? ওকে ওকে, নেক্সট। এরপরে হচ্ছে কি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, একে কি বলা হয় বলতো? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। বা রবীন্দ্রনাথ ঠাকুর একে আর একটা কথা বলেছিল, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া রয়েছে তো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, ভারতের তোতা পাখি। ঠিক আছে? ঠিক আছে, এরকমও বলেছিল। হ্যাঁ, যাকে এটা মনে রাখবে, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়ার ফার্স্ট অফ অল মনে রাখবে সরোজিনী নাইডু। ঠিক আছে? আচ্ছা, একে আর একটা কথাও বলা হয়, শোনো, ভারতের বুলবুলও বলা হয়। ভারতের বুলবুলও বলা হয়। ভারতের বুলবুলও বলা হয়। এইখান থেকে যে কোশ্চেনটা আসে, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কে? সরোজিনী নাইডু। ঠিক আছে? আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় মহিলা সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয়, সেইটার অ্যান্সার কি হবে? সরোজিনী নাইডু। ঠিক আছে? আর এইখানে এই দুটো ব্যাপার না খুব ভুল হয়, জানো তো, যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে তো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো জিনিস জিজ্ঞেস করে। একটা হচ্ছে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। এই দুটো ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? দুটো ব্যাপারই তোমাদের সামনে আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে, আগে দেখো যে কি রয়েছে ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, একটুখানি দাও, একদম। এইটা হচ্ছে কি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হচ্ছে, যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে, সেটা হচ্ছে অ্যানি বেসান্ট। ঠিক আছে? আর ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট সেটা হচ্ছে কি রয়েছে, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। অ্যানি বেসান্ট থেকে যে কোশ্চেনটা আসে, হোম রুল লিগটা তো ছিল, কিন্তু একটা কথা হচ্ছে কি, অনেকে বলে যে এই থিওসফিক্যাল সোসাইটি, হ্যাঁ, থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটির প্রবক্তা অ্যানি বেসান্ট, এটা কিন্তু ভুল কথা। থিওসফিক্যাল সোসাইটি কিন্তু অ্যানি বেসান্ট ফর্ম করেন। অ্যানি বেসান্ট কি করেছিল, থিওসফিক্যাল সোসাইটিতে একটা অংশ নিয়েছিল। আর এটা জেনে রাখতে হবে যে থিওসফিক্যাল সোসাইটির ফরমেশনটা কে করেছিল। ঠিক আছে? এটাকেও জেনে রেখে দাও যে ফাউন্ডার অফ থিওসফিক্যাল সোসাইটি, মনে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, সব বলবো, সব বলবো। ঠিক আছে? একটা হচ্ছে কি, এটাকে জেনে রেখে দাও যে, এটাকে আগে বলে দিই, তারপর সংবাদপত্র বলবো, অবশ্যই বলবো। দেখো, থিওসফিক্যাল সোসাইটি, দেখো, যখন এইটা অনেক সময় দেখেছি ছেলেরা ভুল করে, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা অনেক সময় অ্যানি বেসান্ট বলে দেয় না। থিওসফিক্যাল সোসাইটিটা ফাউন্ডেড কে করেছিল? দুজন। একটা হচ্ছে এইচপি ব্লাভাটস্কাই, ব্লাভাটস্কাই, আর একটা হচ্ছে কলোনেল অলকট। কলোনেল অলকট, এরা দুজন থিওসফিক্যাল সোসাইটিটা ফর্ম করেছিল। কবে? 1875-এ। তারপর তো অ্যানি বেসান্ট যোগ দেয়।
আর অ্যানিমেশন থিওসফিক্যাল সোসাইটির কোনো বাংলা মানে হয় না বাবু, এটা মানেটাই এটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। ইংরেজরা যদি ওইরকমই নাম দেয় আমাদের কিছু করার আছে? ওটার পুরো নামটাই থিওসফিক্যাল সোসাইটি। হ্যাঁ, ঠিক আছে, এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি এইচপি ব্লাভার্ডস্কাই, এইচপি ব্লাভার্ডস্কাই, আর একটা হচ্ছে কলোনেল অলকট। এইচপি ব্লাভার্ডস্কাই আর কলোনেল অলকট, কবে এটা? 1875 সালে। ঠিক আছে, এইচপি ব্লাভার্ডস্কাই আর কলোনেল অলকট, কবে এটা? 1875 সালে। হুম, আচ্ছা, কি আর একটা বলতে কি, হ্যাঁ, অ্যানিমেশনদের পত্রিকা যেটা বলছিলে, নিউ ইন্ডিয়া আর একটা হচ্ছে কমনওয়েলথ, এই দুটো পত্রিকা, নিউ ইন্ডিয়া আর একটা হচ্ছে কমনওয়েলথ, এই দুটো পত্রিকা হচ্ছে অ্যানিমেশন করে। একটা হচ্ছে নিউ ইন্ডিয়া আর একটা হচ্ছে কমনওয়েলথ। বুঝতে পেরেছ? আচ্ছা, এরা সরোজিনী নাইডু কি হয় না, ভারতের ইউনাইটেড প্রেসিডেন্ট রাজ্যপালও হয়েছিলেন, এটাও হয়েছিলেন এদিকে। ঠিক আছে, এটা তো গেল। ভালো লাগছে তো? ক্লাসটা বোরিং লাগছে না তো কারো? আচ্ছা, এবারে দেখো, চক্রবর্তী রাজা গোপালচারী। হুম, চক্রবর্তী রাজা গোপালচারী, এর একটা ভালো নাম কি ছিল? রাজাজি, রাজাজি। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালচারী, এর একটা ভালো নাম কি ছিল? রাজাজি। ঠিক আছে, এই হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল, শেষ লাস্ট গভর্নর জেনারেল, লাস্ট গভর্নর জেনারেল। প্রশ্নটা এরকমও আসতে পারে, বা ফার্স্ট লাস্ট গভর্নর জেনারেল আসতে পারে, বা এরকমও তোমার আসতে পারে প্রশ্নটা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সেটা কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। নালে কিন্তু গভর্নর জেনারেলের পোস্টটা মোটামুটি 1833 সালে এন্ড হয়ে যায়। কারণ তারপরে কিন্তু গভর্নর জেনারেলটা চেঞ্জ হয়ে গিয়ে ওটা কি হয়ে যায়? গভর্নর হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এবার ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেলটা কিরকম ছিল গল্পটা বলে দিই। ওয়ারেন হেস্টিংস ছিল বেঙ্গলের গভর্নর জেনারেল। অ্যাকচুয়ালি এটা কবে ছিল? 1772 সালে, যখন 1772 সালে ছিল। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে উনি ছিলেন গভর্নর জেনারেল। কিসের গভর্নর জেনারেল? বেঙ্গল, মানে বেঙ্গল প্রভিন্সের। এবারে কি হলো, 1833 সালে, মানে আমাদের যখন চার্টার একটা পাস হলো, কি হলো বাবু ওখানে? ওখানে যেটা হলো সেটা হচ্ছে ওই যে বেঙ্গলের গভর্নর জেনারেল, যেমন ধরো ওয়ারেন হেস্টিংস এর পরে তারপরে তোমার লর্ড কর্নওয়ালিস এসেছিল, লর্ড ওয়েলেসলি এসেছিল, এরা কিন্তু সবই কিন্তু বেঙ্গলের গভর্নর জেনারেল ছিল। কিন্তু 1833 সালে যেটা হলো, একটা চ্যাটার অ্যাক্টে বলা হলো গভর্নর জেনারেলটা আর বেঙ্গলে শুধু থাকবে না, ওটা কি হয়ে যাবে? ভারতের গভর্নর, মানে টোটাল ইন্ডিয়ার গভর্নর জেনারেল হয়ে যাবে। সেই জন্য যদি ভারতের সরি সরি টোটাল ইন্ডিয়ার গভর্নর জেনারেল হয়ে যাবে, তাহলে টোটাল ইন্ডিয়ার গভর্নর জেনারেল, ওই জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে কি বলা হয়? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। মানে প্রথম গভর্নর জেনারেল ছিল বেঙ্গল, মানে বেঙ্গল বিহার এরকম করে তিনটে প্রভিন্সের ও দেখতো। তারপরে 1833 সালের চার্টার অ্যাক্টে কি করা হলো, বেঙ্গলের গভর্নর জেনারেলটা ইন্ডিয়ান গভর্নর জেনারেল হয়ে গেল। আর 1857 সালে এই গভর্নর জেনারেলের পোস্টটা উঠে যায়, সেখানে কি হয়ে যায়? ভাইস রয় হয়ে যায়। ভাইস রয়টা কে ছিল? লর্ড ক্যানিং। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। শেষ গভর্নর, হ্যাঁ, ও এবং লেস শেষ, এবং সে ওটা হচ্ছে না, ওটা হচ্ছে ইয়ে তোমার ফার্স্ট ভাইস রয়। কারণ লর্ড ক্যানিংকে আমরা গভর্নর জেনারেল বলতে পারি না, ওটাকে আমরা বলতে পারি ভাইস রয় বলতে পারি। ফার্স্ট ভাইস রয়, লাস্ট গভর্নর জেনারেলও বলা যেতে পারে কখনো কখনো, লাস্ট গভর্নর জেনারেল বা ফার্স্ট ভাইস রয় বলতে পারি। হ্যাঁ, ওটা লাস্ট গভর্নর জেনারেল বা ফার্স্ট ভাইস রয়। তোমাকে পুরো জিনিসটা পুরো, হ্যাঁ, মানে পুরো জিনিসটা পুরো একদম সেগ্রিগেট করে তোমাকে জিনিসটা বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এক সেকেন্ড, বলো। হ্যাঁ, দেরি হবে। হ্যাঁ, বাংলার আর ভারতের, তাই তো?
বাংলাটা কি ছিল দেখো, বাংলা মানে কি রয়েছে, যে বাংলার শুধুমাত্র এই যে বাংলা জায়গাটা, বাংলা, বিহার, উড়িষ্যা, তিনটে প্রভিন্স, তিনটে প্রভিন্সের আমি গভর্নর জেনারেল। আমি কিন্তু অন্য কোনো প্রভিন্সের নয়। অন্য কোনো প্রভিন্সের আলাদা আলাদা সেখানে ইংরেজ সরকার রেখে দিত। সত্যি কথা বলতে কি, ইংরেজরা যখন প্রথমে এসছে না, এত তো বিশাল একদম সাম্রাজ্য সব ভারতে বিস্তার করেন। আস্তে 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 যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাওয়ার দেওয়া হলো, ক্ষমতা দিল, তখন সারা ভারতবর্ষ ওরা বিস্তার করলো। সেই জন্য তখন ওরা সারা ভারতের, কারণ কিছু কিছু জায়গা তখন দেখবো পর্তুগিজরাও ক্যাপচার করেছিল, কিছু কিছু জায়গা তখনকার দিনে ফরাসিরাও ক্যাপচার করেছিল। আস্তে 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 যখন সারা ভারতবর্ষটাকে এরা নিয়ে নেয়, তখন এবার বেঙ্গল থেকে ওরা পুরো ভারতের দিকে ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো পরে, এরপরে তো এটাকে আসবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর কবে হয়েছে? 1863 সালে। খুব জন্মটা ইম্পর্টেন্ট বাবু, 1863 সালে। এবং সেটা কবে, কত বছর অব্দি আছে? 1902 সালে। আচ্ছা, স্বামী বিবেকানন্দর খুব ইম্পর্টেন্ট দুটো ব্যাপার। একটা হচ্ছে কি, শিকাগো বক্তৃতা বা শিকাগো ধর্ম সম্মেলন, ঠিক আছে, কবে হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে উনি রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এই দুটো। শিকাগো ধর্ম সম্মেলনটা কবে হয়েছিল? 1893 সালে। আর রামকৃষ্ণ মিশনটা হচ্ছে 1897, 1893 আর 1897। শিকাগো ধর্ম সম্মেলনটা কবে হয়েছিল? 1893। আর একটা হচ্ছে যেটা তোমার হয়েছিল, যেটা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে 1897। ঠিক আছে। আর স্বামী বিবেকানন্দের একটা ভালো গ্রন্থ রয়েছে, সেটা কি হচ্ছে বর্তমান ভারত। বর্তমান ভারত, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, মহাত্মা গান্ধী তো একটা এতে কিছু বলা যাবে না, অনেক কিছু এর আছে, সম্বন্ধে বলতে হবে। মহাত্মা গান্ধী নিয়ে একটা পরে জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এর আসল নাম কি ছিল? মণিকর্ণিকা। ঠিক আছে, মণিকর্ণিকা। এ কত সালে মারা যায়? 1857 সালে। 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহের সময় কিন্তু হচ্ছে ইনি মারা যান। ঠিক আছে, ব্যাস মোটামুটি এগুলো ছিল, এগুলোই মোটামুটি ছিল। বলো বলো বলো। তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। হুম, সিপাহী বিদ্রোহ তো, হ্যাঁ, সিপাহী বিদ্রোহ তো নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসি থেকে তো নেতৃত্ব দিয়েছিল। ওর যে সেই দত্তপুত্রটা যখন গ্রহণ করা হলো না, দত্তপুত্রটা যখন করা হলো না, তখন থেকেই তো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সাথে হচ্ছে এদের হয়েছে, ওই যে সত্যবিলোপ নীতিটা যেটা রয়েছে, সত্যবিলোপ নীতিটা তো ঝাঁসিতেও অ্যাপ্লাই করা হয়েছিল। যেমন ওই যে সত্যবিলোপ নীতিটা যেটা লর্ড ডালহৌসি শুরু করেছিল, সেটা সাতারা করেছিল, ঝাঁসি করেছিল, এরকম কতগুলো রাজ্যকে তো ক্যাপচার করে নিয়েছিল। তো সেই জন্যই তো সেইখান থেকেই তো মানে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সাথে ইংরেজদের হচ্ছে মানে কনফ্লিক্ট শুরু হয়। তো সেই জন্য এই ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের এই ভালো নামটা জেনে রাখতে হবে, মণিকর্ণিকা। মণিকর্ণিকা। আর কবে হচ্ছে ইনি মারা যান? 1857 সালে হচ্ছে মহাবিদ্রোহ। ঠিক আছে। আচ্ছা। হুম। কি টোডরমল? টোডরমল? টোডরমল হচ্ছে আকবরের ফাইন্যান্স মিনিস্টার ছিল। টোডরমল হচ্ছে আকবরের ফাইন্যান্স মিনিস্টার ছিল। ও হ্যাঁ, 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 টোডরমল ছিল আকবরের ফাইন্যান্স, আকবরের যে অনেকগুলো তো মন্ত্রী ছিল তো,
যেমন বীরবল ছিল, তানসেন ছিল, বীরবল ছিল, বিদূষক ছিল, হ্যাঁ। তারপর ব্যাপারটা হচ্ছে আমাদের তানসেন হচ্ছে যেমন ধরো সঙ্গীত গুরু ছিল, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে কি ওই ছিল যে টোডরমলটা যেটা ছিল ও হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার ছিল, আকবরের ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে টোডরমল। ঠিক আছে, ওকে, এই অবধি থাকুক তাহলে। ঠিক আছে, ক্লাস কিরাম লাগলো সবার? ক্লাস কিরাম লাগলো? ওকে, ঠিক আছে, চলো।